হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই কোথায়? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব, এবং আজকেই আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ দেখানো বাকি ছিল। তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ আমরা লেকচার 16 পার্ট 2 এবং আজকে ক্লাসে লেকচার 16 পার্ট 3 এই দুইটা ক্লাস মিলে কভার করব। তো সবাই দ্রুত চলে আসো, আমি আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দেব। লেকচার 16 পার্ট 1-এ আমরা একাডেমিক টাইপের ম্যাথগুলো দেখছিলাম। পার্ট 2 এবং পার্ট 3 এই দুইটা পার্ট মিলে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ দেখব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আরমান, তুমি কেমন আছো? সাব্বির, খায়রুল, আরিফ, ওকে আলিফ ঠিক আছে, ভালো মতো প্রিপারেশন নাও। রাফি, জাহিদ, আদাব, নুসরাত জাহান তুলি, স্পর্শ, হাসনাদ, ভালো আছি, তুমি কেমন আছো? তো তাহিন বলছে ফার্স্ট লাইভ ক্লাস, আগের সবগুলো ক্লাস করে আসছো। তানমিম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সারোয়ার ইমন চলে আসছে ক্লাস করতে। ওকে ঠিক আছে। তো দেখো, আজকে হচ্ছে আমাদের 24 ব্যাচের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস বলতে আমাদের 24 ব্যাচের কোর্স তো অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট ইন্টিগ্রেশনের আরও বলছিলাম আমি যে ক্ষেত্রফল রিলেটেড মানে ক্ষেত্রফল নির্ণয় এই টপিক থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরও কয়েকটা ম্যাথ দেখাবো। তো আজকে ক্লাসে আমরা এই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কয়েকটা ম্যাথে দেখাবো। ওয়েব অ্যাপে কী প্রবলেম হয়েছে? নুসরাত জাহান তুলি, ওয়েব অ্যাপ ঠিক আছে না? ওয়েব অ্যাপে কি প্রবলেম হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে ওয়েব অ্যাপ, আমার এখানে ওয়েব অ্যাপ ঠিক আছে। তাও যদি ওয়েব অ্যাপে প্রবলেম হয় তাইলে ফেসবুক থেকে দেখতে পারো। আপাতত দেখতে পাচ্ছি আমি ওয়েব অ্যাপ ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো শুরুতে আমরা আরও কিছু গ্রাফ দেখব। সবাই রেডি? হ্যাঁ, ওকে। ওয়েব অ্যাপে যদি প্রবলেম হয় তাহলে ফেসবুক থেকে দেখো, আমি দেখতে পাচ্ছি আমার এন্ড থেকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্ষেত্রফল রিলেটেড আরও কিছু চমৎকার ম্যাথ করব। তার আগে আমরা আরও কয়েকটা গ্রাফ দেখব। তোমরা কি জানো ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ কেমন? কে কে জানো বলো তো, কমেন্ট করো। ওয়াই ইকুয়ালস টু এক্স বা শুধু এক্স, আচ্ছা ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স বা শুধু এক্সই বললাম, শুধু এক্স বসাইলে দেখো এই যে, মানে এখানে বাই ডিফল্ট এটাকে ওয়াই ধরে নেওয়া হবে। ধরো একটা ফাংশন আমি লিখতেছি, এটা বাই ডিফল্ট মনে করো যে আমি এক্স লিখলাম, এটা ওয়াই ইকুয়ালস টু এক্সই ধরা হবে। মানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফরম্যাট ধরে সমীকরণটা দেখাবে। তো আমি শুধু এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এক্স, বলো ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ কেমন? ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? মূল বিন্দুগামী সরল রেখা, এটা তো সবাই জানো। তো খেয়াল করে দেখো, ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স, দেখো মূল বিন্দুগামী সরল রেখা। তো এখন আমি যদি বলি রুট ওভার অফ এক্স, এই রুট ওভার অফ এক্স এর গ্রাফ কেমন জানো তোমরা? রুট ওভার অফ এক্স খেয়াল করে দেখো, এই যে রুট ওভার অফ এক্স একটু বেঁকে গেছে, খেয়াল করে দেখো, একটু দেখো, একটু জাস্ট দেখো, দেখলেই মনে থাকবে। দেখো আমি যদি তোমাকে একে দেখাই, এরপরে কিউব রুট, এই তিনটা দেখলেই হবে। কিউব রুট এক্স, কিউব রুট এক্স, কিউব রুট কেমনে বসাই? কিউব রুট, কিউব রুট কেমন বসাই? পাওয়ার বসাই দিই, পাওয়ার বসাই দিই এক্স টু দি পাওয়ার 1/3। কিউব রুট মানে এক্স টু দি পাওয়ার 1/3। এই দেখো আরেকটু কার্ভ হয়ে গেছে, আরেকটু কার্ভ হয়ে দেখো উপরে উঠে তারপরে আরো বেঁকে নিচে চলে আসছে। এক্স টু দি পাওয়ার 1/4, দেখো এটা রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। পরীক্ষায় এই তিনটার বাইরে কিছু আসবে না। তুমি চাইলে এক্স টু দি পাওয়ার 1/4ও দেখতে পারো, এক্স টু দি পাওয়ার 1/4টাও দেখাই। এক্স টু দি পাওয়ার 1
ভাগ 4। দেখো আরেকটু কার্ভ হয়ে আরেকটু নিচে চলে আসছে, মানে আলটিমেটলি আমি এখন এখান থেকে সামারি টানি। শোনো, কেন্দ্র থেকে ডান পাশের গ্রাফটা দেখো, বাম পাশের গুলা লাগে না। পরীক্ষায় যখন আসে শুধু কেন্দ্র থেকে ডান পাশের অংশটা আঁকলেই চলে, বেশিরভাগ ক্ষেত্রে ডান পাশের অংশটাই আসে। তো তুমি এখন আমি তোমাকে সামারি টেনে দিচ্ছি, তুমি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এই গ্রাফগুলা দেখতে কেমন হইলো। এই গ্রাফগুলা রাফলি পরীক্ষায় যখন আঁকাবা, পরীক্ষায় তো তুমি রাফলি আঁকাবা। দেখো ধরো এই যে এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স, ধরো এই যে এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ, সরল রেখা। তারপরে খেয়াল করে দেখো রুট এক্স, রুট এক্স এর গ্রাফ কেমন, এই দেখো রুট এক্সটা একটু উপরে উঠে এই যে এইভাবে গেছে। জাস্ট ধরো এই যে রুট এক্স, এই যে এটা রুট এক্স। দেখো ধরো এটা y সমান রুট এক্স এর গ্রাফ। তারপরে খেয়াল করে দেখো কিউব রুট এক্স, কিউব রুট মানে এক্স টু দি পাওয়ার 1/3, এই যে আরেকটু উপরে উঠে তারপর নিচে দিয়ে গেছে, আরেকটু উপরে উঠে ধরো এই যে খেয়াল করে দেখো ছেদবিন্দুটা কিন্তু সেম, একই বিন্দুতে এরা ছেদ করে। যদিও এখানে আমার ছেদবিন্দু বের করা লাগতেছে না, কারণ পরীক্ষায় তো একই সাথে রুট এক্স বা কিউব রুট এক্স আসবে না, যে কোনো একটা দিবে। ধরো এই যে, আচ্ছা অতটাও নিচবে না, এই যে এরকম হবে, তার আরেকটু এই যে এইরকম হবে, এইটা হবে কিউব রুট এক্স, কিউব রুট এক্স। এই তিনটা গ্রাফ লাগবে, এই তিনটা গ্রাফ একটু মনে রাখো। y ইকুয়ালস টু এক্স সোজা, রুট এক্স একটু উপর দিয়ে গিয়ে তারপরে এই যে নিচে নেমে যাবে, কিউব রুট এক্স আর একটু উপর দিকে একটু নিচে নেমে যাবে, মোটামুটি এই সিস্টেমের গ্রাফগুলা। তুমি জাস্ট প্যাটার্নটা দেখো, পরীক্ষায় একদম একুরেটলি আঁকা লাগবে না, তোমার অত একুরেসি মেনটেন করে আঁকা লাগবে না, জাস্ট প্যাটার্নটা মনে রাখতে পারলেই চলবে। ওকে ফাইন। এখন এই জিনিসগুলাই যদি আমি সামনে মাইনাস বসাই দিই, ওয়েট, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। এখন আমি যদি সামনে মাইনাস দেই, মাইনাস এক্স এর গ্রাফ কেমন হবে বলো তো, তোমরা জানো? সামনে যদি মাইনাস দেই, দেখো এই যে যদি মাইনাস দেই জাস্ট এই বরাবর চলে আসবে না, খেয়াল করে দেখো, যখন প্লাস ছিল তখন এইদিকে ছিল, মাইনাস এক্স দিলে কি হয়ে গেছে, এইদিকে চলে আসছে। তার মানে খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি y ইকুয়ালস টু মাইনাস এক্স এর গ্রাফ কেমন হবে, এই যে এই বরাবর হবে y ইকুয়ালস টু মাইনাস এক্স এর গ্রাফ, দেখতেছো? জাস্ট এইটা এই পাশে চলে আসবে, মানে মেইনলি রেখাটা হবে যে এইটা y ইকুয়ালস টু এক্স আর y ইকুয়ালস টু মাইনাস এক্স হয়ে যাবে এইটা। তারপরে দেখো মাইনাস রুট এক্স, দেখো রুট ওভার অফ এক্স ছিল শুধু এই যে মূল বিন্দু থেকে এইদিকে কার্ভ হয়ে গেছে। তো এটা যদি আমি সামনে একটা মাইনাস বসাই দিই, তোমার কি মনে হচ্ছে কি হইতে পারে? দেখো জাস্ট নিচে নেমে গেছে, খেয়াল করে দেখো, আগে গ্রাফটা ছিল এক্স অক্ষের উপরে, রুট ওভার অফ সামথিং অলওয়েজ কি পজিটিভ, তাইলে আগে ছিল উপরে, এখন সামনে মাইনাস, নিচে নেমে গেছে। একটু দেখো এই যে রুট ওভার অফ এক্স, এই যে রুট ওভার অফ এক্স এর গ্রাফ, এটা সামনে মাইনাস বসে দিলে এটা জাস্ট এক্স অক্ষের নিচে নেমে যাবে, মানে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়ে যাবে, এক্স অক্ষের সাপেক্ষে কি হয়ে যাবে, প্রতিসম। এই যে এটা হয়ে যাবে y ইকুয়ালস টু মাইনাস রুট এক্স, y ইকুয়ালস টু মাইনাস রুট এক্স। তারপর y ইকুয়ালস টু কিউব রুট এক্স, কেমন হবে গ্রাফটা দেখো, y ইকুয়ালস টু কিউব রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/3। দেখো এই যে এই টাইপের ছিল, আর একটু বেশি বেঁকে গেছিল, এটা এই দিকেও আছে নিচের দিকেও আছে, কারণ কিউব রুট পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে। এখন সামনে যদি তুমি একটা মাইনাস বসাও, সামনে যদি একটা মাইনাস বসাও, দেখো কি হবে, সামনে একটা মাইনাস বসালে খেয়াল করে দেখো এই যে জাস্ট গ্রাফটা প্রতিবিম্ব হয়ে গেছে, খেয়াল করে দেখো এই যে আগে মাইনাসটা ছাড়া কেমন ছিল, এই বরাবর ছিল, এখন এটা এই বরাবর চলে আসছে, মানে উপরেরটা তুমি খালি এই যে ডান পাশেরটা আঁকাও, প্রথম চতুর্ভাগেরটা প্রতিবিম্ব হয়ে যাবে, তুমি খালি প্রথম চতুর্ভাগেরটা দেখো, এই যে প্রথম চতুর্ভাগে কিউব রুট ছিল এইটা, আর এইবার কি হয়ে যাবে, এইটার প্রতিবিম্ব হয়ে যাবে এই যে এরকম, এই যে এইটা হয়ে যাবে কিউব রুট এক্স মাইনাস কিউব রুট এক্স। শোনো তুমি খালি আকৃতিগুলা দেখো, তোমার একদম পয়েন্ট মানে একদম অত কি বলে একুরেটলি আঁকা লাগবে না, তুমি খালি আকৃতিগুলা অবয়বগুলা এরকম ধরতে পারলে হয়ে যাবে। তাহলে এই তিনটা ক্লিয়ার হলো কিনা বলো, y ইকুয়ালস টু এক্স রুট এক্স কিউব রুট এক্স,
এক্স এর জায়গায় মাইনাস দিয়ে দিলে এইদিকে চলে আসবে মাইনাস এক্স। আর আমরা কিউব রুট এক্স আর রুট এক্স, শুধু প্রথম চতুর্ভাগের গ্রাফটা দেখো, পরীক্ষা আসলে শুধু প্রথম চতুর্ভাগের গ্রাফটা দিয়েই ক্ষেত্রফল চাইবে। জাস্ট রুট এক্সটা প্রথম চতুর্ভাগে উপরের দিকে থাকবে, মাইনাস রুট এক্স হইলে নিচে নেমে যাবে, চতুর্থ চতুর্ভাগে চলে আসবে। আর কিউব রুট এক্স এর প্রথম চতুর্ভাগের অংশটা প্রতিবিম্ব হয়ে চতুর্থ চতুর্ভাগে চলে আসবে, মানে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? ফাইন। তাহলে এই গ্রাফগুলো আমাদের শেষ হইলো। এখন এগুলা গেল মনে করে যে পাওয়ার 1/2 1/3 এরকম হলে, এইবার আমাকে বলো তো এক্স স্কোয়ারের গ্রাফ কেমন? এক্স স্কোয়ারের গ্রাফ তো সবাই জানো, শুধু প্রথম চতুর্ভাগে একটা খেয়াল করো, খেয়াল করে দেখো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা তো একটা পরাবৃত্ত, এটা তো জানো তোমরা, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা পরাবৃত্ত। তুমি শুধু প্রথম চতুর্ভাগে একটা খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার আমরা দেখলাম। তারপর যদি এক্স কিউব হয়, এক্স কিউব পর্যন্ত দেখো, গ্রাফ এক্স কিউবের বেশি আসে না, খেয়াল করে দেখো। এই যে y ইকুয়ালস টু, এটা এক্স স্কোয়ার, এটা এক্স কিউব, খেয়াল করে দেখো y স্কোয়ারটার চাইতে, সরি এক্স স্কোয়ারটার চাইতে এক্স কিউব একটু বেশি বেঁকে গেছে, বেশি বেঁকে উপরে উঠে গেছে, দেখো বেশি বেঁকে উপরে উঠে গেছে, খেয়াল করে দেখো। এই যে আবার খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এই দেখো এক্স কিউব, এই দেখো এক্স কিউব, কি হয়েছে? বেশি বেঁকে উপরে উঠছে। তো এইখানে এবার খেয়াল করে দেখো, এইবার খেয়াল করে দেখো, এই যে ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, ধরো এইটা যদি আমরা প্রথম চতুর্ভাগের গ্রাফটা দেখতেছি, এটা যদি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, তাহলে y ইকুয়ালস টু এক্স কিউব কেমন হবে? আরেকটু বেশি বেঁকে এদিকে উপরে উঠে যাবে, বুঝতেছো ঘটনা? এই যে y ইকুয়ালস টু এক্স কিউব, যদি এক্স টু দি পাওয়ার 4 নেও, আরেকটু বেশি কার্ভ হয়ে উপরে উঠবে, আমি দেখাচ্ছি। আপাতত এই দুইটাই দেখো, কিউবের বেশি পরীক্ষা আসে না। দেখো এটা এক্স কিউব, দেখো আরেকটু বেশি কার্ভ হয়ে উপরে উঠে গেছে। তারপরে যদি এক্স টু দি পাওয়ার 4 বসাও, এক্স টু দি পাওয়ার 4 দেখো, এই যে আরেকটু কার্ভ হয়ে, শুধু প্রথম চতুর্ভাগের চিত্রটা দেখো, আরেকটু কার্ভ হয়ে উপরে উঠে গেছে, খাড়া হয়ে গেছে আরো বেশি, বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা, এখন এগুলার সামনে যদি আমি মাইনাস বসাই, দেখো এটা এক্স স্কোয়ার, মাইনাস বসালে কি হবে? নিচের দিকে মুখ করে যাবে, এটা জানোই। দেখো নিচের দিকে মুখ করে ফেলবে, এই যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা উপরের দিকে ছিল, মাইনাস বসালে সেটা নিচের দিকে হয়ে যাবে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে এক্স কিউব, তুমি শুধু প্রথম চতুর্ভাগেরটা দেখো, প্রথম চতুর্ভাগেরটা এই যে উপরের দিকে ছিল, এটা নিচের দিকে হয়ে যাবে মাইনাস বসাইলে। এই দেখো শুধু প্রথম চতুর্ভাগেরটা খেয়াল করছো, প্রথম চতুর্ভাগেরটা আগে ছিল যে এরকম, আগে ছিল এরকম, এখন এটা নিচের দিকে চলে আসছে, মানে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে গেছে, তাই না? এক্স টু দি পাওয়ার 4 দেখো, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর সামনেও যদি মাইনাস বসাও, শুধু প্রথম চতুর্ভাগেরটা খেয়াল করো, সেম টু সেম, খালি এক্স অক্ষের সাপেক্ষে কি হয়ে যায়? প্রতিবিম্ব হয়ে যায়। তার মানে খেয়াল করে দেখো, এই যে এটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে y ইকুয়ালস টু এক্স কিউব, আর একটু বেশি বেঁকে এই যে এরকম হয়ে যাবে, এই যে এটা হবে y ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। বলো তো গ্রাফগুলো তোমরা বুঝতেছো কিনা? একটু ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু এক্স, এটা সরল রেখা, মূল বিন্দু থেকে একদম 45 ডিগ্রি কোণে এই সরল রেখা, ঢাল হচ্ছে 1, 45 ডিগ্রি 1, তোমরা জানো। তাইলে রুট এক্সটা একটু বেশি কার্ভ হয়ে যাবে, কিউব রুটটা আরেকটু বেশি কার্ভ হয়ে যাবে। আর নেগেটিভ হইলে তুমি খালি প্রথম চতুর্ভাগেরটা দেখো, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। ঠিক একইভাবে এক্স স্কোয়ার এক্স কিউবও সেম। এরপরে আসো আমরা দেখব, এই যে এগুলার সাথেই, ধরো যে এগুলার সাথেই যদি আমরা এক যোগ বা বিয়োগ করি, তাহলে ঘটনাগুলো কি ঘটতে পারে? মনে করো এই যে মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ারই ধরো, খেয়াল করে দেখো শুধু এক্স স্কোয়ার, এই যে এটা হচ্ছে শুধু এক্স স্কোয়ারের গ্রাফ। আচ্ছা, আমি যদি এক্স স্কোয়ারের সাথে এক যোগ করি, তোমার কি মনে হয় কি হবে বলো তো? এক্স স্কোয়ারের সাথে যদি এক যোগ করি, গ্রাফটা, পুরা গ্রাফটা এক গড় উপরে উঠে যাবে না? এই ভালো মতো বুঝছো, একটু খেয়াল করে দেখো, আমি সব আলাদা করে দেখাই। দেখো এক্স স্কোয়ারের গ্রাফ ছিল এইটা, এই যে সেন্টারটা মূল বিন্দুতে, মানে শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে। তো যদি আমি এক্স স্কোয়ারের সাথে 1 যোগ করি, এক্স স্কোয়ারের সাথে যদি আমি 1 যোগ করি, দেখো গ্রাফটা কি? সেম গ্রাফটা,
সেম গ্রাফটা এক গড় উপরে উঠে গেছে না? এই দেখো, আগে ছিল শীর্ষবিন্দু মূল বিন্দুতে মানে 0,0-তে, এখন এক গড় উপরে উঠে গেছে, কি হয়ে যাবে? 0,1-এ, রাইট? আচ্ছা, যদি এক বিয়োগ করি, তোমরা কি ঘটনা বুঝতেছো আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি? যদি এক বিয়োগ করি, দেখো এই যে এক ঘর নিচে নেমে গেছে, মানে এইবার শীর্ষবিন্দু হয়ে গেছে 0,-1। তার মানে তুমি আগে শিখলা ধরো y=x² এর গ্রাফ, তার সাথে যদি 1 যোগ আকারে থাকে, তুমি আগে গ্রাফটা নর্মালি আঁকাবা যে 0 থেকে মূল বিন্দু থেকে এরকম, যদি এক যোগ থাকে তাহলে জাস্ট গ্রাফটা এক ঘর উপরে উঠে যাবে, তাই না? আর যদি এক বিয়োগ আকারে থাকে, এক ঘর নিচে নেমে যাবে। এই কথাটা কি ক্লিয়ার? কে কে বুঝছো বলো? এতটুকু কে কে বুঝছো? বা আরেকটা উদাহরণ দিই, ধরো এটা x³, এই যে গ্রাফটা, প্রথম চতুর্ভাগের গ্রাফটা দেখো শুধু, এই যে এরকম। তো যদি এখানে x³ এর সাথে এক যোগ আকারে থাকে, x³ এর সাথে যদি এক যোগ আকারে থাকে, খেয়াল করে দেখো, এই যে তুমি শুধু প্রথম চতুর্ভাগের অংশটুকু দেখো, এই যে এরকম এক ঘর উপরে উঠে গেছে, এই যে এক ঘর উপরে উঠে গেছে। আর যদি এখানে এক বিয়োগ আকারে থাকে, x² এর জায়গায় যদি ধরো কিউব থাকে, এই দেখো জাস্ট এক ঘর নিচে নেমে গেছে। তার মানে জিনিসটা আসলে বোঝা ইজি, তারপরে যোগ বিয়োগ থাকা কোনো ঝামেলার কিছু না। তুমি আগে মেন জিনিসটা বুঝতে পারলে বাকি জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে। কাজেই তুমি যদি x² আর x³ এর গ্রাফ পারো, তাহলে -x² -x³ এর গ্রাফও তুমি পারবা, এবং তার সাথে যদি এক যোগ বিয়োগ আকারে থাকে সেটাও তুমি পারবা, আশা করা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখন আসো ব্যস্তানুপাতিক গ্রাফ। এখন আমরা দেখব ব্যস্তানুপাতিক গ্রাফ 1/x, y=1/x। এই ব্যস্তানুপাতিক গ্রাফ কেমন হয় তোমরা জানো? y=1/x ইজ y ব্যস্তানুপাতিক 1/x, মানে সমানুপাতিক 1/x বা ব্যস্তানুপাতিক x। 1/x এর গ্রাফ কেমন খেয়াল করে দেখো, এই দেখো এটা একটা অধিবৃত্ত, এই যে x এর মান বাড়াইলে y এর মান কমতে থাকে, এটাই তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? y=1/x মানে কি? x এর মান যদি বাড়াইতে থাকো, x এর মান যখন কম থাকবে তখন y এর মান বেশি, আর x এর মান যখন বাড়াইতে থাকবে তখন y এর মান কমতে থাকবে ক্রমাগত, গ্র্যাজুয়ালি। বাট এটা তো একটা অধিবৃত্ত, তোমরা তো জানো যারা পড়ছো, y=1/x, xy= ধ্রুবক মানে 1, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই যে একটা অধিবৃত্ত, অধিবৃত্ত দুইটা আসে, একটা প্রথম চতুর্ভাগে আর একটা তৃতীয় চতুর্ভাগে। বাট তোমার শুধু প্রথম চতুর্ভাগের গ্রাফটা জানা থাকলেই চলবে, কারণ যখন ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো আসে, লিমিটগুলো এমনভাবে দেয় শুধু প্রথম চতুর্ভাগের গ্রাফটার ক্ষেত্রফল বের করলেই চলে। ওকে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক গ্রাফ। আচ্ছা, এখন বলো তো, যদি এখানে 1/x না থেকে 1/x² থাকতো, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, 1/x², তাহলে আরেকটু কি হতো দেখো, আরেকটু বেঁকে যাইতো। এটাও কিন্তু সেম ব্যাপারই, খালি আর একটু বেশি বেঁকে যাবে, একটু নিচে নেমে যাবে। খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, এই যে এটা ছিল 1/x, 1/x, আর 1/x² যখন পাওয়ার করে দিছো, খেয়াল করে দেখো গ্রাফটা একটু নিচে নেমে গেছে, একটু বেশি নিচে নেমে তারপরে মনে হচ্ছে যেন এক অক্ষের সাথে প্রায় মিলে যাচ্ছে। যদি 1/x³ দেই, 1/x³, দেখো আরেকটু নিচে নেমে গেছে। তুমি শুধু এই যে প্রথম চতুর্ভাগের গ্রাফগুলো দেখো, প্রথম চতুর্ভাগের গ্রাফগুলো দেখো, খেয়াল করে দেখো, এই যে মূলবিন্দু দেখো, এটা হচ্ছে 1/x, নীল কালারটা, আকাশি কালারটা, এই যে আকাশি কালারটা 1/x, 1/x² দেখো এটা কি কালার, খয়েরি কালার, একটু নিচে নেমে গেছে। 1/x³ বেগুনি কালার, আরেকটু নিচে নেমে গেছে। বুঝতেছো ঘটনাটা? ঘটনা বোঝা গেছে? এখন মনে রাখতে হবে, খেয়াল করে দেখো, শেষ আমাদের গ্রাফ রিলেটেড জিনিসপত্র শেষ, অতটুকু জানা থাকলে মোটামুটি কাজ চলে যাবে। দেখো শুধু প্রথম চতুর্ভাগেরটা দেখো, ধরো এই যে মূল বিন্দু, ধরো এই যে 1/x, এই এটা হচ্ছে y=, এটা ধরো 1/x এর গ্রাফ, y=1/x, তারপরে 1/x² কেমন হবে, এই যে একটু নিচে নেমে যাবে, এই যে সবুজটা, সবুজটা ধরো y=1/x², তারপরে ধরো 1/x³, এই যে আরেকটু কার্ভ হয়ে যাবে, আরেকটু কার্ভ হয়ে মনে হবে যেন এক অক্ষের সাথে একদম মিলে যাচ্ছে, এটা একই বিন্দুতে ছেদ করবে এরা, এই যে এরকম y=,
1/x কিউব। তোমার একদম একুরেট চিত্র পারা লাগবে না, পরীক্ষায় যে কোনো একটা আসবে। ধরো 1/x আসলো, তুমি জাস্ট এরকম একটা দাগ দিলেই হবে। এটা কতটুকু বাঁকা হইতে হবে অতটা বোঝার দরকার নেই, তুমি খালি যে এরকম একটা দাগ দিলেই হবে। যদি 1/x² আসে এরকম দিলেই হবে, 1/x কিউব সেম। এখন শোনো, পরীক্ষায় তো হয় 1/x আসবে, নয় 1/x², নয় 1/x কিউব। তুমি খালি এটার আকৃতিটা কেমন দেখো। পরীক্ষায় 1/x, 1/x², 1/x কিউব যেটাই থাকুক, তুমি যে খালি এইভাবে দাও তাহলেই হবে। মানে তুমি বুঝতে পারছো যে এটা ব্যস্তানুপাতিক গ্রাফ। আমার মনিটর অফ হয়ে গেছে। ব্যস্তানুপাতিক গ্রাফ এতটুকু বুঝতে পারলেই হবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে বলো তো? এতটুকু জিনিস কে কে ক্লিয়ার হয়েছে? কার কার ক্লিয়ার হয়েছে ভাই পরীক্ষায় তো এই তিনটার যে কোনো একটা আসবে, তোমার কোনটার চাইতে কোনটা বেশি খাড়া ঢালু এগুলো বোঝা লাগবে না, খালি এইরকম একটা দাগ দিলেই হবে যে 1/x² বা 1/x বা 1/x কিউব, গ্রাফটা এইরকম হবে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো। আচ্ছা আমাকে বলো তো, এই যে 1/x, এই যে 1/x, এই গ্রাফটাতে আমি যদি এক যোগ করি কি হবে? শুধু প্রথম চতুর্ভাগের গ্রাফটা দেখো। 1/x এর সাথে আমি যদি এক যোগ করি, এই গ্রাফটা কি এক ঘর উপরে উঠবে না? দেখো, এই যে আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু এক ঘর উপরে উঠছে। তোমাকে আমি আলাদা করে দেখাই, খেয়াল করে দেখো। এই যে 1/x ছিল এখানে, এই যে 1/x, ধরো এই যে বিন্দুটা, প্রত্যেকটা বিন্দু এক ঘর উপরে উঠে যাবে। যদি এক যোগ করে দাও, যদি এক দেখো, এক তুমি যদি যোগ করো, দেখো গ্রাফটা কিন্তু এক ঘর উপরে উঠে গেছে। আর যদি এক বিয়োগ করো, তাহলে গ্রাফটা এক ঘর নিচে নেমে গেছে। দেখো এই যে এক যোগ করলে গ্রাফটা এক ঘর উপরে উঠে যায়, আর এক বিয়োগ করলে গ্রাফটা এক ঘর নিচে নেমে যায়। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? বলো বলো বলো, এই বুঝছো নাকি? এই যে মনে করো, এই যে 1/x, ধরো এই যে এটা হচ্ছে 1/x এর গ্রাফ। তো তোমাকে যদি বলে 1/x এর সাথে এক যোগ আকারে আছে, তো এটা একটু উপরে আঁকাবা, এক ঘর উপরে উঠে যাবে। আর যদি এক বিয়োগ আকারে থাকতো নিচে আঁকাবা, ধরো এরকম হয়ে যাবে, এই যে নিচে নেমে যাবে, এক ঘর নিচে নেমে যাবে। এই কে কে বুঝতেছো? শোনো, গ্রাফটা কিন্তু প্রায় এক ছকের সাথে লেগে যাচ্ছে এরকম। মানে এই গ্রাফটা ধরো এক ছকের সাথে একদম লেগে যায় 1/x। তো এর সাথে যোগ করলে, এক যোগ করলে উপরে উঠে যাবে, আর বিয়োগ করলে এক ছকের নিচে নেমে যাবে। বিয়োগ করলে কিন্তু এক ছকের নিচে নেমে যাবে। খেয়াল করে দেখো, এই যে দেখো, শুধু 1/x, শুধু 1/x এর গ্রাফই কিন্তু এক ছকের সাথে একদম লেগে লেগে যাবে। তো সেখান থেকে এক বিয়োগ করে দিলে সেটা এক ছকের নিচে নেমে যাবে। এখানেও তুমি যদি এক বিয়োগ করে দাও, ধরো এখানেও তুমি যদি এক বিয়োগ করে দাও, দেখো এটা প্রায় এক ছকের সাথে লেগে যাচ্ছে মনে হয়, এক বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? এক বিয়োগ করে দিলে দেখো এই যে এক ছকের নিচে নেমে যাবে, কিন্তু এক ছককে ছেদ করে তখন নিচে নেমে যাবে। 1/x কিউবের বেলায়ও সেম। 1/x কিউব খেয়াল করে দেখো, সেটা কিন্তু এক ছকের সাথে একদম লেগে যাচ্ছে মনে হয়, রাইট? তো এখান থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও, সেটা কিন্তু এক ছকের নিচে নেমে যাবে। বুঝতে পেরেছো? এক ঘর, হ্যাঁ আব্দুর রাজ্জাক তোমার নাম নিয়ে নিছি, বুঝছো এবার? এক যোগ করলে, তুমি গ্রাফটা শিখছো আগে 1/x এর বা 1/x² এর, দেখতে একই রকম প্রায়। এখন যদি তার সাথে এক যোগ আকারে থাকে, গ্রাফটা একটু উপরে আঁকাবা, এক ঘর উপরে। আর যদি এক ঘর নিচে, মানে বিয়োগ আকারে থাকে, নিচে নেমে যাবে এক ঘর। তো এই গ্রাফগুলা যেহেতু মনে করো যে 1/x, ধরো শুধু 1/x এর গ্রাফ কি, খেয়াল করে দেখো, শুধু শুধু 1/x এর গ্রাফ, এই যে শুধু 1/x এর গ্রাফ, খেয়াল করে দেখো, এক ছকের সাথে একদম লেগে যাচ্ছে মনে হয় না? এই যে দেখো, এই যে দেখো, এই যে লেগে যাচ্ছে, প্রথম চতুর্ভাগের গ্রাফটা দেখো লেগে যাচ্ছে। তো এ থেকে যদি এক বিয়োগ করে দেও, এক বিয়োগ করে দিলে এক ছকের নিচে নেমে যাবে। কে কে বুঝছো? গ্রাফটা এক ছকের এক ঘর নিচে নেমে যাবে। শেষ, ক্লিয়ার? ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড। তাইলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে মোটামুটি আমাদের গ্রাফগুলা ক্লিয়ার। এখন আমরা চলো ম্যাথে চলে যাই। হ্যাঁ ফাইন, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরুতে কি দেখলাম? √x, কিউব √x, এই দুটার গ্রাফ। তারপরে x² x কিউবের গ্রাফ। তারপরে 1/x, 1/x², 1/x কিউবের গ্রাফ। মোটামুটি এই গ্রাফগুলো থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ম্যাথ আসবে। এখন দেখো কি বলছে এই ম্যাথটা, একটু দেখো। y = x² এবং y = x³ বক্র দুটির চিত্র অঙ্কন করো, মানে বক্ররেখা দুইটার চিত্র আঁকো। এবং 0 থেকে 1 x² dx, 0 থেকে 1
এক্স কিউব ডিএক্স, ক্ষেত্র দুটি চিহ্নিত করো, মানে চিত্র এঁকে এই দুইটা এরিয়া চিহ্নিত করতে হবে। তারপরে বক্ররেখা দুটির দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের দ্বারা নির্ণয় করো। সমাকলন মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বাংলা নাম যোগজীকরণ বা সমাকলন। খুবই ইজি ম্যাথ। দেখো আগে গ্রাফ দুইটা আঁকাই, যেহেতু আগে বলছে গ্রাফ দুটো আঁকাইতে হবে। দেখো এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আমরা আজকে ক্লাসে শুরুতে পড়েই আসছি। ধরো এই যে মূলবিন্দু, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ এই যে এরকম, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব সেম টাইপের, খালি একটু বেশি বেঁকে যাবে। ধরো এটা চাইতে এটা একটু বেশি বেঁকে এইভাবে উপরে উঠবে, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব। মনে আছে তো? মনে করো যে এইটা যদি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স কিউবটা একটু নিচে দিয়ে বেঁকে খাড়া উপরের দিকে উঠতে থাকবে। এখন তোমাকে কি বলছে? তোমাকে বলছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব বক্র দুটি চিত্র অঙ্কন করো। চিত্র আঁকলাম। ধরো এটা মূল বিন্দু, এই যে মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, চিত্র অঙ্কন করলাম। এবার বলছে 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স। ধরো এটা তো এক্স ইকুয়ালস টু 0, এটা তো এক্স ইকুয়ালস টু 0, তারপরে এক্স ইকুয়ালস টু 1, এই যে দেখো 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত ক্ষেত্রফল চিহ্নিত করতে হবে। ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1, ধরো এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1, মানে এই বিন্দুটা 1,0, তাহলে ক্ষেত্রফল কতটুকু? এই যে এটুক। এটা হচ্ছে 0 থেকে 1, এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 0 থেকে 1, এই যে এই এরিয়াটা তুমি এবার দিয়ে দাও, 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স। তারপরে 0 থেকে 1 এক্স কিউব ডিএক্স, ঘটনা সেম। এটা 0,0, 0 থেকে 1, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 রেখা, এইটা এক্স ইকুয়ালস টু 1 রেখা, মানে এই বিন্দুটা 1,0। এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 0 থেকে 1 এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স। বুঝতে পেরেছ? খুব ইজি, জাস্ট চিত্র জানা থাকলেই ম্যাথ শেষ। এইবার বলছে বক্র দুটির দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এইবার বলছে এই দুইটা বক্ররেখা দ্বারা, দেখো প্রথমে কি বলছে ভালো মতো বুঝো। প্রথমে বলছে দুইটা ডিফারেন্ট চিত্র আঁকো। একটাতে দেখাও 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স এর ক্ষেত্রফল, তার মানে এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয় জানলেই তুমি পারবা। একটা হচ্ছে 0 থেকে 1 এক্স কিউব ডিএক্স এর গ্রাফটা জানলে, মানে এক্স কিউবের গ্রাফ কেমন হয় জানলেই তুমি দেখাইতে পারবা। এইবার বলছে এই দুইটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, তাহলে এইবার কি করতে হবে? এই দুইটাকে একটা চিত্রে আঁকাইতে হবে। একে এই দুইটা রেখার মধ্যবর্তী, এই দুইটা বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফল আমাকে এবার বের করতে হবে। দেখো কিভাবে করব। ধরো এই যে মূল বিন্দু, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এই যে ধরো, আচ্ছা বেশি বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে আঁকি। ধরো এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এই যেটা নিচ থেকে উপরে উঠবে, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব। এইবার বলছে এই দুইটা, এই যে এই দুইটা গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু 0,0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো? দেখেই তো বোঝা যাচ্ছে 1,0 হবে। এটা 0,0, আর এই যে দুইটা বক্ররেখার ছেদবিন্দু, এটা কত হবে দেখো? এই দুইটা ওয়াই, এক্স কিউব সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান ওয়াই, তাহলে ডান পক্ষ দুটো সমান, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সমান 0, এক্স স্কোয়ার কমন নেও, এক্স মাইনাস 1 সমান 0, তাইলে এক্স স্কোয়ার সমান 0 হইলে এক্স এর মান 0 অথবা 1। তাইলে এখানে মূল বিন্দুতে এক্স এর মান 0, আর এই বিন্দুর এক্স এর মান কত হবে? 1। এই যে এই বিন্দুর, এই বিন্দুর এক্স এর মান কত হবে? এই বিন্দুর এক্স এর মান হবে 1। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে, এই যে দেখো 0 থেকে 1 পর্যন্ত এই দুইটা বক্ররেখার আবদ্ধ ক্ষেত্রফল, মানে এটুক, এই যে এটুক
দুইটা বক্ররেখার আবদ্ধ ক্ষেত্রফল। বুঝতে পারছো ঘটনা? 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব এবং ক্ষেত্রফলটা কেমন বের করবো? এই যে এক্স অক্ষের সাথে বড় ক্ষেত্রফল কোনটার? এক্স স্কোয়ারের। এটা থেকে ছোট ক্ষেত্রফল কোনটার? এক্স কিউব। বিয়োগ করে দেবো, শেষ। ওই যে ইন্টিগ্রেশন অফ, মনে আছে? y1 মাইনাস y2 dx, এক লাইনে লিখে হলো y1 মাইনাস y2 dx। নর্মালি আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এক্স অক্ষের সাথে যেই বক্ররেখাটার ক্ষেত্রফল বেশি, বেশিটা থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে অ্যান্সারটা পজিটিভ আসবে। আর যদি তুমি ছোট থেকে বড় বিয়োগ করে দাও, অ্যান্সার নেগেটিভ চলে আসবে। তখন বলতে হবে যে ক্ষেত্রফল নেগেটিভ হয় না, লাস্টে মডুলাস করে অ্যান্সার পজিটিভ বানিয়ে দেবা। তখন একবারে লিখে ফেলি, দেখো এই যে, দেখো এক্স স্কোয়ারের ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে বেশি, বেশি থেকে এক্স কিউবেরটা কম, এক্স কিউবেরটা বিয়োগ করে দেবো, এই খালি অংশটা বিয়োগ করে দিব। এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স। বাইর করো, কত আসে বলো? এই বাইর করে বলো কত আসে, দ্রুত দ্রুত। এটা কত আসে দ্রুত বলো, ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসায় বলো দ্রুত কত আসে। 0 থেকে 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স, এটা আসবে 1/12 আসছে তোমাদের, বলো। খুব সুন্দর একটা ম্যাথ। প্রথমে বলছে তুমি যদি এই ক্ষেত্রফলগুলো বাইরে করে দাও, দেখো এই যে 0 থেকে 1, দেখো তোমাকে বলছে এই ক্ষেত্রফলটা 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স, এটা আসবে 1/3। যদিও এটার মান চায় নাই, শুধু ক্ষেত্র দুটি চিহ্নিত করতে বলছে, এটা আসবে 1/3, এটা আসবে 1/4। যদিও এখানে এই ক্ষেত্রফলগুলোর ভ্যালু চাইনি, শুধু চিহ্নিত অংশ চাইছে। আর এখানে এটা হবে 1/3 মাইনাস 1/4, 1/3 মাইনাস 1/4 সমান 1/12। হ্যাঁ, ভেরি গুড। ওকে, খুব ইজি জিনিস, সুন্দর তাই না? ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এই বাকি সবাই বুঝছো কিনা একটু বলো তো, বাকি সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপরে দেখো খুবই সুন্দর একটা ম্যাথ, দেখো বুয়েট 21-22 আসছে। শুধু চিত্রটা আঁকতে পারলে ম্যাথ শেষ। দেখো, আচ্ছা প্রশ্নটা আগে পড়ো। তোমাকে বলছে y = 1 - x স্কয়ার। এই গ্রাফটা 0,2 মানে x এর মান 0 থেকে 2 পর্যন্ত এই ব্যবধিতে অঙ্কন করো। এখন আমাকে তোমরা বলো এই গ্রাফটা কেমন গ্রাফ, এটা দেখেও তো বোঝা উচিত এটা পরাবৃত্ত। শোনো, গ্রাফটা বুঝতে পারলে কিন্তু ম্যাথ শেষ। শোনো আমার কথা, শোনো আগে বলো y = x স্কয়ার কেমন ছিল। আগে x স্কয়ার দেখো, y = x স্কয়ার ছিল এমন, মনে আছে? তাহলে মাইনাস x স্কয়ার কেমন হবে? নিচের দিকে নেমে যাবে, ভালো মতো বুঝছো। এটা হচ্ছে y = x স্কয়ারের গ্রাফ। তাহলে এখানে x স্কয়ারের সামনে কি আছে? মাইনাস। তাহলে এটা নিচে নেমে যাবে, এই যে এটা হবে y = -x স্কয়ার, ভালো মতো বুঝছো। এটা হবে y = -x স্কয়ার। এখন দেখো এই -x স্কয়ারের সাথে কত যোগ আছে? এক যোগ আছে না? -x স্কয়ারের সাথে কত যোগ আছে? এক যোগ আছে। তাহলে এটা এক গড় উপরে উঠে যাবে। ধরো এটা মূল বিন্দু, এক গড় উপরে, ধরো এটা 0,0, এটা 0,1। তাহলে গ্রাফটা হবে এই রকম। কে কে বুঝছো? গ্রাফ যদি বুঝতে না পারো ভাইয়া, তাহলে কিন্তু ম্যাথ পারবা না। দেখো y = x স্কয়ার উপরের দিকে হা করে, তাহলে -x স্কয়ার নিচের দিকে হা করবে। এবং এখানে দেখো -x স্কয়ারের সাথে এক যোগ আছে, তাহলে এই গ্রাফটা এক ঘর উপরে উঠে যাবে। এই যে এক ঘর উপরে উঠে যাবে। কে কে বুঝছো বলো তো? যদি এক বিয়োগ থাকতো, যদি -x স্কয়ার -1 থাকতো, তাহলে আরো এক ঘর মূল বিন্দু থেকে আরো এক ঘর নিচে নেমে যাইতো। এখানে যেহেতু -x স্কয়ারের সাথে এক যোগ আছে, এই জন্য এটা এক ঘর উপরে উঠে গেছে।
তাহলে গ্রাফটা কেমন হবে শুধু প্রথম চতুর্ভাগে আঁকাও। দেখো বলছে 0 থেকে 2, গ্রাফটা আঁকাইতে বলছে শুধু প্রথম চতুর্ভাগে। দেখো ব্যবধি দেওয়া আছে 0 থেকে 2, তাহলে আমার তো ওই বাম পাশেরটা আঁকা লাভ নাই। দেখো গ্রাফটা কিন্তু হবে এরকম, এই যে এরকম, বাট আমার আগাইতে হবে শুধু 0 থেকে 2। মনে করো এই যে 0 x এর মান, এই যে 0 আর তারপরে 1 2। আগে দেখো গ্রাফটা হবে এরকম, এই যে এখান থেকে আঁকো, এই যে বুঝতেছো, এই যে আচ্ছা দাঁড়াও আর একটু ছোট করে আঁকি, ধরো এই যে দেখো, এই যে গ্রাফটা কিন্তু আসলে কিন্তু গ্রাফটা হবে এরকম পুরাটা, বাট এখানে চাইছে 0 থেকে 2 মানে শুধু পজিটিভ অংশে। আচ্ছা এই যে এই গ্রাফটার নাম কি, y = 1 - x স্কয়ার। এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এটা y অক্ষের উপর অবস্থিত বিন্দু, এটা তোমরা জানি 0,1 হবে। এটা 0,0, এইটা 0,1। বা তুমি এভাবে বের করতে পারো যে এক্স ওয়াই অক্ষে এক্স এর মান 0, এক্স এর মান 0 বসাও, দেখো y = 1 আসবে। আর এই বিন্দুটা কত হবে বলো তো, এক্স অক্ষের ছেদ বিন্দু, এক্স অক্ষের ছেদবিন্দু কত হবে, এক্স অক্ষে y 0, তো y যদি 0 হয় x = 1, তার মানে +-1,0। এটা হবে 1,0 আর এই দিকেরটা -1,0 হইতো, বাট আমার তো ওইটা দরকার নাই, আমাকে বলছে 0 থেকে 2 মানে পজিটিভ, এই পজিটিভ ব্যবধিতে, তাহলে এটা হবে 1,0। এটা হবে, এই বুঝছো 1,0 কেমনে, কারণ x অক্ষে y এর মান 0, x অক্ষে কোটি শূন্য, তো তুমি y এর জায়গায় 0 বসাও, হবে x² = 1, তাহলে x = +-1। বাট এখানে তো পজিটিভ সাইডে, এটা 1,0 পজিটিভ 1 হবে। তাহলে এইবার তোমাকে বলছে 0 থেকে 2 পর্যন্ত ব্যবধিত অঙ্কন করো। এই দেখো এটা হচ্ছে x = 0, এটা x = 1, ধরো এই যে x = 2, ধরো এই যে x = 2, এই বুঝছো ঘটনা, এই যে ধরো, এই যে ধরো এটা x = 2, এই যে ধরো এটা 2,0, এইটা 2,0, এই রেখাটা হচ্ছে x = 2। এই যে দেখো চিত্র, এই যে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এরিয়া হবে এটুক। তোমাকে বলছে জাস্ট 0 থেকে 2 পর্যন্ত অঙ্কন করো। বলো আগে চিত্র কে কে বুঝছো বলো। শোনো এখানে কিন্তু ক্ষেত্রফল চাইনি, শুধু গ্রাফটাই চাইছে, কে কে বুঝছো। বলছে 0 থেকে 2, এই যে দেখো এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = 0, এই যে এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = 1 রেখা, এটা হচ্ছে x = 2 রেখা। তোমাকে বলছে 0 থেকে 2 পর্যন্ত এই গ্রাফটা আঁকো, ক্ষেত্রফল কিন্তু চায় নাই। শেষ, ম্যাথ শেষ। এরপরে বলছে এটা ইন্টিগ্রেশন করো। দেখো তোমাকে কিন্তু এটা ক্ষেত্রফল চায় নাই, তোমাকে জাস্ট 1 - x², এটা 0 থেকে 2 এই চিত্রটা আঁকতে বলছে। আর এইটা এখন এটা তো ইন্টিগ্রেশন ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। দেখো এটা কিন্তু ক্ষেত্রফল চায় নাই, তোমাকে কিন্তু বলে নাই যে এটা ক্ষেত্রফল বের করো। যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাইলে এটা হয়তো পজিটিভ, এটা হয়তো নেগেটিভ, এটা নেগেটিভ সামনে মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস বানাইতে হইতো, বাট এখানে তো শুধু এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করতে বলছে 0 থেকে 2। এখানে কিন্তু ক্ষেত্রফল চায় নাই, এটা নর্মাল ইন্টিগ্রেশন চাইছে। এটা তো ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলেও হবে, বাট আমি একটু লিখে করে দিই। 1 কে ইন্টিগ্রেশন করলে x² কে ইন্টিগ্রেশন করলে x³/3। বসাও তো, বসে বলো কত আসে এই ভ্যালুটা, ক্যালকুলেটর কই, এই মানটা কত আসে বলো। তোমাকে কিন্তু এখানে ক্ষেত্রফল বের করতে বলে নাই, কাজেই এখানে এতটুকু অংশ পজিটিভ এতটুকু অংশ নেগেটিভ ওই রকম চিন্তা করার দরকার নাই, এটা জাস্ট ইন্টিগ্রেশন করতে বলছে 0 থেকে 2। 0 থেকে 0 থেকে 2 1 - x², 1 - কি হচ্ছে 1 এরকম হইতেছে কেন, 1 ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে রাখছে কি, এটা -2/3 কত আসছে 0 থেকে 2 1 - x² dx -2/3, ঠিক আছে না, -2/3। দেখো এটা কিন্তু তোমাকে ক্ষেত্রফল বের করতে বলে নাই, যদি ক্ষেত্রফল বের করতে বলতো, ক্ষেত্রফল বের করতে বললে কিন্তু অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসতো।
কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না। তখন আমরা এতটুকু অংশ পজিটিভ নিতাম, এতটুকু অংশ নেগেটিভ নিয়ে মাইনাসে মাইনাসে প্লাস করে দিতাম। বাট এটা তো শুধু আলাদা একটা ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো এখানে তোমাকে বলছে জাস্ট এই ইন্টিগ্রেশনটা করো। তো যখন ক্ষেত্রফল হিসেবে বলবে না তখন কিন্তু অ্যান্সার নেগেটিভ আসতেই পারে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তার মানে তোমরা কি এই জিনিসটা ধরতে পারছো যে শুধুমাত্র এই গ্রাফটা আঁকতে পারলেই ম্যাথ পারা যায়? শুধুমাত্র গ্রাফটা আঁকতে পারলেই ম্যাথ পারা যায়। অতটুকু কনফিডেন্স কার মধ্যে আসছে বলো? এবার এই ম্যাথটা দেখো, বুয়েট 22-23 আসছে, এই 1 বছর আগে আসছে। গ্রাফ ধরতে পারলেই এই ম্যাথগুলো পারা যায়। y = 1/x - 1। তোমাদের কি মনে আছে আজকে ক্লাসে যে শিখছি? একটু মনে করে দেখো, 1/x ব্যস্তানুপাতিক গ্রাফটা ছিল এরকম, দেখে যেন মনে হচ্ছে x অক্ষের সাথে মিলে যায়। মনে আছে? এই যে 1/x, এটা ছিল 1/x এর গ্রাফ। সেখান থেকে এক বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? এটা 100 কে নিচে নেমে যাবে না? এরকম হয়ে যাবে না? কে কে বুঝছো বলো? তোমরা কি গ্রাফগুলা নিজে নিজে ধরতে পারতেছো যে 1/x এর গ্রাফ ব্যস্তানুপাতিক গ্রাফ এমনভাবে যায় যেন 100 অক্ষের সাথে মিলে গেল? তো সেখান থেকে যদি এক বিয়োগ হয়ে যায় সেটা তো অবশ্যই নিচে নেমে যাবে, এক ঘর নিচে নেমে যাবে। তো এক ঘর নিচে নেমে গেলে সে 100 কে নিচে চলে আসবে। তার মানে এই যে গ্রাফটা হবে এইরকম এইরকম। কে কে বুঝতে পারছো? গ্রাফ ধরতে পারলেই ম্যাথ শেষ। তারপরে বলছে x = হাফ থেকে x = 2 এবং x অক্ষে দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই গ্রাফগুলা যারা ধরতে পারবে, তাদের কাছে এই ম্যাথগুলো পানি ভাত হয়ে যাবে। দেখো ধরো এই যে x অক্ষ, এই যে মূল বিন্দু, গ্রাফটা হবে এইরকম, এই যে এইরকম হবে গ্রাফটা। এটা y = 1/x - 1। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই গ্রাফটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তুমি কি বলবা? x অক্ষে সকল বিন্দুর কোটি শূন্য। আর ভুজের মান কত হবে? এখানে y এর মান 0 বসাও। দেখো x অক্ষের ছেদবিন্দু কেমনে বের করবা? x অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য, y এর মান 0 বসায় দাও। তাহলে 1/x = 1, x = 1। এই যে এখানে y এর মান 0 বসাও, তাহলে x এর মান আসবে 1। এই যে 1,0। তার মানে এই বিন্দুটা স্থানাঙ্ক কত আসবে? 1,0। তার মানে এই বিন্দুটা হচ্ছে x = 1। এইবার তোমাকে বলছে x = 1/2 থেকে x = 2 পর্যন্ত। দেখো এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে x = 1 রেখা, এটা হচ্ছে x = 1। তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে x = হাফ থেকে। ধরো এই যে এটা হাফ, এটা মূল বিন্দু, এটা 0,0। ধরো এটা হচ্ছে x = 1/2 মানে হাফ। এখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে x = 2 পর্যন্ত। ধরো এটা 1, এর ডাবল, ধরো 2। এই যে গ্রাফ জানা থাকলে, মানে গ্রাফ যদি আগাইতে পারো ম্যাথ খুবই ইজি। তোমাকে বলছে এই যে বক্ররেখাটা এর x = হাফ থেকে x = 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, মানে ক্ষেত্রফল করে এই যে এতটুকু, এই যে একটু। কে কে বুঝতে পারছো বলো? এই ম্যাথগুলার চিত্র 80%, মানে চিত্র এই ম্যাথের 80% কভার করে। তুমি যদি চিত্র আঁকাইতে পারো বাকি কাজ তুমি পারবা। তোমার কাছে বলছে এই কার্ভের x অক্ষের সাথে ক্ষেত্রফল বের করো, x = হাফ থেকে x = 2। তার মানে এই ক্ষেত্রফলটা পজিটিভ আর এটা কি নেগেটিভ। দেখো x = হাফ থেকে x = 1 এতটুকু অংশে পজিটিভ, আর x = 1 থেকে x = 2 এই পোর্শনটাতে নেগেটিভ। তো নেগেটিভটাকে পজিটিভ বানানোর বুদ্ধি কি? এটা তো ক্ষেত্রফল, সামনে একটা মাইনাস মেরে দিব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ। কে কে বুঝছো? এবার খেয়াল করে দেখো অ্যান্সার হবে, দেখো এই যে হাফ, এখান থেকে এই যে হাফ থেকে 1 পর্যন্ত পজিটিভ, হাফ থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ y dx, y এর মান কত? 1/x - 1 dx। তারপরে প্লাস 1 থেকে 2, এই যে এখান থেকে দেখো x = 1 থেকে x = 2 পর্যন্ত এই ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ। 1 থেকে 2 এই ক্ষেত্রফলটা নেগেটিভ, তাহলে সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে। এই যে মাইনাস দিয়ে তারপরে y dx, y এর জায়গায় 1/x - 1। কে কে বুঝছো বলো? এখন ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেললেও তুমি ফুল নাম্বার পাবা। আবার বলতেছি, দেখো আগে এইটার গ্রাফটা বুঝতে হবে। 1/x এই যে ব্যস্তানুপাতিক গ্রাফ, x অক্ষের সাথে লেগে যায় এরকম, বাট সেটা থেকে এক বিয়োগ আছে, বিয়োগ থাকলে এক ঘর নিচে নেমে যাবে এবং সে x অক্ষকে ছেদ করবে 1,0 বিন্দুতে। কেমনে? x অক্ষের ছেদ বিন্দুতে y এর মান 0, y এর মান 0 বসালে x এর মান আসবে 1, তাহলে 1,0। তারপর x = হাফ থেকে x = 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে।
এক্স ইকুয়ালস টু হাফ থেকে 1 পর্যন্ত এটা পজিটিভ, তাহলে ইন্টিগ্রেশন অফ হাফ থেকে 1 ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ওয়াই এর মান বসাই দিছি। আর 1 থেকে 2 এতটুকু কিন্তু ক্ষেত্রফলটা নেগেটিভ, মানে নিচে আছে, এক্স অক্ষের নিচে আছে, তাহলে এটাকে পজিটিভ বানানোর বুদ্ধি কি, সামনে একটা মাইনাস দিয়ে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে, বুঝতেছো? সামনে একটা মাইনাস দিব, ক্ষেত্রফলটা হবে নেগেটিভ, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স 1 থেকে 2 ওয়াই এর মান বসাই দিছি, সামনে একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ। এটা অ্যান্সারটা কত বলো? ক্যালকুলেটর 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 বসাও, ক্যালকুলেটর বসায় বলো অ্যান্সার কত আসে, ক্যালকুলেটরে বসায় বলো অ্যান্সার কত আসে। এটার অ্যান্সার আসবে হাফ, আসছে? এতটুকু করার পরে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ডিরেক্ট ভ্যালু বসায় দিলেই ফুল নাম্বার পাবা। এটার অ্যান্সার আসবে 1/2, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক, শেষ। যেহেতু ক্ষেত্রফল স্কয়ার ইউনিট, শেষ। খুবই সুন্দর, খুবই ইজি ম্যাথ। মানে এই ম্যাথগুলো হচ্ছে যে কিনা চিত্রটা আঁকাইতে পারবে সে ম্যাথ করতে পারবে, কারণ এগুলা চিত্রের মধ্যেই 80% ম্যাথটা হয়ে গেছে, বাকি এই কাজটা সবাই পারবে, ইজি জিনিস। ফাইন, ওকে। এরপরে এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 17-18-তে আসছে, খালি চিত্র আঁকতে পারলেই কাজ শেষ। এই ম্যাথগুলা চিত্র যে আঁকাইতে পারবে তাদের ভুল হবে না, চিত্র যে আঁকাইতে পারবে তারা এই ম্যাথগুলা ভুল করবে না, এতটুকু কনফিডেন্স তারা পাবে। প্রশ্নটা তোলো। খেয়াল করে দেখো, y equals to 1/x স্কয়ার, x equals to y, y equals to 2, এই রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এবং ক্ষেত্রটির চিত্র অঙ্কন করো। তার আগে একটা জিনিস একটু চলো আমরা এক্সপ্লেন করে আসি। ধরো এটা y equals to f of x, একটা গ্রাফ। ধরো এটা x1, এটা x2 পয়েন্ট। তাহলে আমরা যখন বলি যে x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ y dx, এই জিনিসটার মানে কি? ইন্টিগ্রেশন অফ y dx মানে আমরা ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, এবং লোয়ার লিমিট আপার লিমিট এই দুটো লিমিট হবে x এর লিমিট। তো এই ধরো, এই যে এই বিন্দুটা ধরো x1, এটা x2, তার মানে এই যে x1 রেখা এবং x2 রেখা, মানে এই বিন্দুগামী যে y অক্ষের সমান্তরাল রেখা, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এই দুইটা রেখা দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল এই যেটুক, রাইট? খেয়াল করে দেখো, বা ধরো এইভাবে দাও, ধরো x equals to a, x equals to b, ধরো এটা x equals to b, এটা x equals to a, তার মানে এই যে এই রেখাটা, এই রেখাটার সমীকরণ ধরো x equals to a, এই রেখাটার সমীকরণ ধরো x equals to b। এই x এর লিমিটের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করি, আমরা যখন x এর লিমিটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তার মানে হচ্ছে x এর দুইটা সরলরেখা, মানে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণিত x equals to সামথিং, y অক্ষের সমান্তরাল রেখার সাথে x অক্ষের উৎপন্ন ক্ষেত্রফল, এই যে এই কার্ভটা x equals to a এবং x equals to b, এই দুটা রেখার মাধ্যমে x অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটা হচ্ছে এই যে এটা, রাইট? আবার যদি আমরা ইন্টিগ্রেশনটা y এর সাপেক্ষে করি তখন কেমন হবে বলো তো? ধরো ইন্টিগ্রেশনটা আমরা যদি এটা ধরো এটা একটা বক্ররেখা, ধরো এটা x equals to f of y, ধরো এবার এটা y এর ফাংশন, এটা ছিল x এর ফাংশন, এটা y এর ফাংশন। এইবার ধরো ইন্টিগ্রেশন অফ, এই যে এখানে করেছিলাম y dx, x এর সাপেক্ষে y কে ইন্টিগ্রেশন, এবার যদি এখানে y এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করি, মানে এবার তো xটা তো y এর ফাংশন, তো y এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ধরো y equals to a থেকে y equals to b, এটার ক্ষেত্রফল কতটুকু হবে বলো তো? ধরো এই যে এটা হচ্ছে y equals to a, এই রেখা x অক্ষের সমান্তরাল রেখা, এবং এটা ধরো y equals to b, এইটা আরেকটা x অক্ষের সমান্তরাল রেখা। তো এই যে y equals to a, y equals to b, এই দুইটা রেখা y অক্ষের সাথে যখন তুমি ইন্টিগ্রেশনটা y এর সাপেক্ষে করতেছো, তখন ক্ষেত্রফলটা আসবে কিন্তু y অক্ষের সাথে ক্ষেত্রফলে, এই যে, বুঝতেছো ঘটনাটা? আচ্ছা, তার মানে আমরা যখন ইন্টিগ্রেশন করি, আমরা কিন্তু ইন্টিগ্রেশন এই যে এভাবেও করতে পারবো, x এর সাপেক্ষেও করতে পারবো,
তখন এক্স এর যে দুটো লিমিটগুলো থাকবে এক্স এর লিমিট, তখন ক্ষেত্রফলটা আসবে এক্স অক্ষের সাথে। আর যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন লিমিটগুলো বসাইতে হবে কার লিমিট, ওয়াই এর লিমিট, এবং তখন ক্ষেত্রফলটা আসবে ওয়াই অক্ষের সাথে। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, সবার জানা উচিত, যখন তুমি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করো, মানে ইন্টিগ্রেশন অফ তুমি যখন ওয়াই ডিএক্স করো, মানে ওয়াই এর ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে, ধরো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর, এক্স এর সাপেক্ষে উপরের দিকে ওয়াই পজিটিভ আর এক্স এর নিচে ওয়াই নেগেটিভ। কে কে জানো এটা? শুধু ওয়াই, এই যে ওয়াই আমরা ইন্টিগ্রেশন করতেছি ওয়াই এর, যখন আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স লিখি তখন ক্ষেত্রফলগুলা এক্স অক্ষের উপরে পজিটিভ নেই, এক্স অক্ষের নিচে নেগেটিভ নেই। খেয়াল আছে? এই যে এতক্ষণ যে ইন্টিগ্রেশন করতেছিলাম মনে করে দেখো, যেমন এই যে দেখো এখানে ইন্টিগ্রেশন, এই যে এইটা এক্স অক্ষের উপরে ছিল, তো যখন আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স নিব, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এক্স এর সাপেক্ষে, তখন এক্স অক্ষের উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তো এই যে যখন আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন অফ যখন আমরা ওয়াই ডিএক্স নিব তখন এক্স অক্ষের উপরে ওয়াই পজিটিভ নিচে নেগেটিভ। আচ্ছা বলো তো, যদি আমরা ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই লিখি এখন কি হবে? যদি ইন্টিগ্রেশন অফ আমরা এক্স ডিওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে এক্স এর ইন্টিগ্রেশন করি, বলো এইবার ইন্টিগ্রেশন করবো এক্স এর ওয়াই এর সাপেক্ষে, তোমরা কি জানো যে ওয়াই এর সাপেক্ষে এক্স ডানে পজিটিভ, এই যে ওয়াই এর সাপেক্ষে এক্স, ওয়াই অক্ষ থেকে ডান দিকে গেলে এক্স পজিটিভ হয় আর বাম দিকে নেগেটিভ হয়। এই জিনিসটা কার কার জানা আছে একটু বলো, না জানা থাকলে এখন দেখো। তুমি যখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা তখন এক্স অক্ষের উপরের ক্ষেত্রফলটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ, তো এক্স অক্ষের নিচে যখন ক্ষেত্রফল আসবে তার সামনে আরেকটা মাইনাস বসাইতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস বানানোর জন্য, অথবা লাস্টে মডুলাস করে অ্যান্সার দেওয়া যাবে। আর যখন তুমি ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই করবা মানে ক্ষেত্রফল বাইর করবা ওয়াই এর সাপেক্ষে, তখন ওয়াই অক্ষের ডানে যত ক্ষেত্রফল আসবে সবাই আসবে পজিটিভ আর বামে আসবে নেগেটিভ। এতটুকু জিনিস জেনে রাখা ভালো। এইবার এই যে ম্যাথটা খুবই চমৎকার, খুবই ইজি একটা কনসেপ্ট, জানা থাকলেই তুমি পারবা। এইবার দেখো এই যে x ইকুয়ালস টু 1/y², এটা গ্রাফটা কেমন হবে? দেখো আমরা তো গ্রাফ সব শিখছি এরকম y ইকুয়ালস টু f(x), তাই না? আমরা যত গ্রাফ শিখছি সব y ইকুয়ালস টু f(x) এই ফরম্যাটে শিখছি। তো তুমি খেয়াল করে দেখো, এখান থেকে এটা করো, x ইকুয়ালস টু মনে মনে করে ফেলো, যদি 1/y² হয়, y² সমান 1/x, তাহলে y সমান প্লাস মাইনাস 1/√x। এই বলো প্লাস মাইনাস 1/√x গ্রাফ শিখছি না? ভালো মতো বলো, আজকে চিন্তা করে বলো, আজকে ক্লাসেই শিখছি, আজকের ক্লাসেই শিখছি প্লাস মাইনাস 1/√x। দেখো এটা হবে 1/√x এর গ্রাফ, এই যে এটা 1/√x একদম x অক্ষের সাথে লেগে যাচ্ছে মনে হবে, এই যে এটা 1/√x, y ইকুয়ালস টু, ধরো এটা y ইকুয়ালস টু 1/√x এর গ্রাফ, আর মাইনাস এটা কেমন হবে? মাইনাস এটা হবে এরকম, এই যে এরকম মাইনাস, এটা যদিও এখানে কাজে লাগবে না তাও আমি একে রাখি, এটা হবে এই যে এটা হবে -1/√x এর গ্রাফ, -1/, এটা মাইনাস এটা লাগবে না, শুধু পজিটিভ একটা আঁকো। কেন লাগবে না বলতেছি, শুধু একটা দিয়েই কাজ হয়ে যায়। দেখো প্লাস 1/√x, y ইকুয়ালস টু প্লাস 1/√x এর গ্রাফ হবে উপরে x অক্ষের উপরে মানে প্রথম চতুর্ভাগে, আর -1/√x এর গ্রাফ হবে যে এরকম এখানে এরকম। বাট এখানে খেয়াল করে দেখো, এই যে y ইকুয়ালস টু x এবং y ইকুয়ালস টু 2 দুইটাই প্রথম চতুর্ভাগে, এই যে y ইকুয়ালস টু x রেখা হচ্ছে এটা হচ্ছে y ইকুয়ালস টু x রেখা, এনে এই যে দুইটা গ্রাফ হবে, যদিও y ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√x, মাইনাসটা একে লাভ হবে না কারণ ক্ষেত্রফল দেখো কোনটা আসে, y ইকুয়ালস টু, এটা হবে y ইকুয়ালস টু x, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2 রেখা হচ্ছে ধরো এটা, আচ্ছা এই বিন্দুটা কত, এটা কত আগে ওয়েট, y ইকুয়ালস টু 2 এই বিন্দুর উপরে হবে নাকি নিচে হবে? y ইকুয়ালস টু 2 হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, আগে এই বিন্দুটা স্থানাঙ্ক বাইর করো তো বলো। দেখো এই যে y ইকুয়ালস টু x রেখা বা x ইকুয়ালস টু y যেটাই বলো, y ইকুয়ালস টু x এবং y ইকুয়ালস টু 2 এই দুইটাই প্রথম চতুর্ভাগে আছে, কাজে এখানে ক্ষেত্রফলটা প্রথম চতুর্ভাগে আসবে। কাজেই এই যে এখানে y ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√x,
এই নিচে চতুর্থ চতুর্ভাগের যেই গ্রাফটা ওটার সাথে কোনো ক্ষেত্রফল থাকবে না, বুঝছো? শুধু এই 1/√x আঁকাইলেই চলবে। দেখো আগে এই বিন্দুটা স্থানাঙ্ক বাইর করো, কারণ এই যে y = 2, y = 2 হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। তো এই y = 2 এই বিন্দুর নিচে হবে নাকি উপরে হবে সেটা বোঝার জন্য আগে এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো এই বিন্দুর স্থানাঙ্ক কেমন বের করবো? দেখো এই যে এই দুটো সমান লিখো, y বাদ x সমান খেয়াল করে দেখো 1/√x, খেয়াল করছো 1 আসবে, তাহলে x = 1, আর x এর মান 1 হলে y এর মান 1, তাহলে এই বিন্দু 1,1। দেখো এই বিন্দুটা আসবে 1,1, এখান থেকে সলভ করো, এখানে আসবে x√x সমান 1, মানে কি x⁻³ সমান 1, তাহলে এখানে 1 আসবে, x এর মান কত? 1 আসবে। তাহলে x এর মান যদি মানে ভুজের মান যদি 1 হয়, তাহলে যেহেতু এই সমীকরণটা হচ্ছে y = x বা x = y, তাহলে এই রেখার উপরস্থ সকল বিন্দুর ভুজ কোটি সমান, তাহলে ভুজ যদি 1 হয় কোটিও হবে 1। এইবার আমাকে বলো এই বিন্দুটা যেহেতু 1,1, তাহলে y = 2 এই রেখাটা এই বিন্দুর নিচে দিয়ে হবে নাকি উপর দিয়ে হবে বলো? অবশ্যই উপরে দিয়ে হবে, কারণ এই বিন্দুর কোটি হচ্ছে 1 আর এই রেখাটার কোটি হচ্ছে 2, এই যে y = 2। আগে বলো এই চিত্রটা কে বুঝছো? শেষ, এই ম্যাথ অর্ধেক শেষ। তার মানে বুঝতেছো যে এখানে ক্ষেত্রফলটা শুধু উপরের দিকে হবে, নিচের দিকেরটা হবে না। ওই যে y = ±1/√x আসছিল, ওই নেগেটিভটা নিয়ে কোনো কাজ নাই। এইবার দেখো তোমাকে কাছে ক্ষেত্রফল কোনটা চাইছে? ক্ষেত্রফল চাইছে এই যে x = 1/xy², মানে এইটা x = 1/y², যে কথা এইটাই তো একই জিনিস। তো এইটা x = y এবং y = 2, এই তিনটা, এই যে এই রেখা এবং এই রেখা, এই তিনটার মধ্যবর্তী ক্ষেত্রফল কতটুকু? এই যে এতটুকু। আগে বলো কে বুঝছো? কে বুঝছো বলো? চিত্র আগে বোঝো। এই ম্যাথগুলার যদি তুমি চিত্র না বোঝো তাহলে ম্যাথ করে লাভ নাই, পরীক্ষায় চিত্র চেঞ্জ করে দিলেই পারবা না, বাট বুঝে করলে পারবা। এই যে এই রেখা এবং এই রেখা, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এটুক। ওকে ফাইন। এখন এই ইন্টিগ্রেশনটা তুমি যদি x এর সাপেক্ষে করো, খেয়াল করে দেখো, তুমি যদি x এর সাপেক্ষে করতে যাও, তোমার আগে y = 2 এর x অক্ষের সাথে এতটুকু ক্ষেত্রফল বের করতে হবে। এই যে ধরো এই বিন্দুর x এর মান তুমি বের করলা, এই বিন্দুর x এর মান বের করলা, তারপর এতটুকু ক্ষেত্রফল বের করলা, সেখান থেকে বিয়োগ করতে হবে এই রেখা এই এতটুকুর ক্ষেত্রফল, সেখান থেকে আবার বিয়োগ করতে হবে এই রেখার এতটুকুর ক্ষেত্রফল। অনেক বড় হবে, তোমরা কি বুঝতেছো ঘটনা? এই ম্যাথটা তুমি যদি x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে এতটুকু ক্ষেত্রফল পাওয়ার জন্য ফার্স্ট অফ অল এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমার এই এরিয়াটা বের করতে হবে, তারপর সেখান থেকে এই এরিয়াটা বিয়োগ করতে হবে এবং এই এরিয়াটা বিয়োগ করতে হবে। ক্যালকুলেশনটা বড় হবে, করা যাবে না এরকম না, একটু বড় হবে। বাট তুমি যদি y এর সাপেক্ষে করো, খেয়াল করে দেখো তো, এই যে এখানে খেয়াল করে দেখো, এই বিন্দুটা, এই যে এই রেখাটার সমীকরণ কি? এটা হচ্ছে y = 2 আর এই রেখাটা y = 1। এই বুঝতেছো? দেখো y এর সাপেক্ষে করলে এটা সুবিধা কি? এই যে এই বিন্দুটা y = 1, এটা y = 2, ডিরেক্ট তুমি যদি 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, খেয়াল করে দেখো, ডিরেক্ট তুমি যদি 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, এই যে এই রেখার ক্ষেত্রফল এতটুকু থেকে ডিরেক্ট এই রেখার ক্ষেত্রফল এতটুকু বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে না? জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, বুঝতেছো ঘটনা? মানে x অক্ষের সাপেক্ষে করলে জিনিসটা বড় হচ্ছে, x অক্ষের সাপেক্ষে করলে জিনিসটা কি হয়ে যাচ্ছে? এই যে এতটুকুর ক্ষেত্রফল আগে বের করতে হবে, সেখান থেকে আগে এই যে দেখো এটুক বিয়োগ দিতে হবে, এইটা বিয়োগ দিতে হবে, ঝামেলা। এর চাইতে খালি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলি। দেখো তুমি যখন 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবে, এই যে এই রেখাটার, দেখো এই রেখাটার এতটুকু ক্ষেত্রফল আসবে, সেখান থেকে জাস্ট এই রেখাটার, এই যে এটার এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিলেই অ্যান্সার। তার মানে খেয়াল করে দেখো, ওয়েট,
ইন্টিগ্রেশন এবার কি হবে 1 থেকে 2, এই যে 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন, এটা কি হবে, এটা হবে কিন্তু x1 মাইনাস x2 dy, ভালো মতো বুঝো, এটা কিন্তু ইন্টিগ্রেশন হবে x1 মাইনাস x2, দেখো এই যে এটা হবে, এই যে এটা ইন্টিগ্রেশন অফ x dy, এই যে এটা ইন্টিগ্রেশন অফ x dy, তার মানে এখানে দুইটার মধ্যবর্তী ক্ষেত্রফল x1 মাইনাস x2 লিখে ফেলবো, x1 মাইনাস x2 dy। তো ভালো মতো বুঝো এখানে কি করব, এই যে x1 যার ক্ষেত্রফলটা বেশি, এই যে এখান থেকে y cos টু x, এই রেখার ক্ষেত্রফল কিন্তু y এর সাথে বেশি, এই যে এটুক, এটা কি x এর মান হচ্ছে y মাইনাস এই যে এতটুকুর ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে 1 থেকে 2, এই বক্ররেখাটার সমীকরণ কি y cos টু 1 বাই রুট এক্স, বাট আমার তো বসাইতে হবে x এর মান, এটা আমি ইন্টিগ্রেশন করতেছি x এর সাপেক্ষে x dy, তাহলে এখান থেকে x এর মান দেওয়াই আছে প্রশ্নে, দেখো x সমান 1 বাই y স্কোয়ার, ম্যাথ এক লাইনে শেষ, কে বুঝছো বলো, শেষ। এইবার তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, তাইলেই ঘটনা ক্লিয়ার। কে বুঝছো বলো, কে বুঝছো, একটু রেসপন্স করো। এটা এক অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে অনেক বড় হবে, সেই তুলনায় খেয়াল করে দেখো ভাইয়া, আমার তো ক্ষেত্রফল দরকার এই যে এতটুকু, তাই না? তাহলে আমি প্রথমে যখন 1 থেকে 2 পর্যন্ত, এই যে y মানে ইন্টিগ্রেশন করতে হবে কার, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে x1 মাইনাস x2 y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো x এর dy, যখন 1 থেকে 2 পর্যন্ত এই যে এটার ইন্টিগ্রেশন করবো তখন এতটুকু আসবে, এটা হচ্ছে এই যে x এর মান কত y, x1 এর মান বসাও y dy, এই যে y, তাহলে এতটুকু ক্ষেত্রফল আসবে। সেখান থেকে যখন এতটুকু ক্ষেত্রফল বিয়োগ করে দিব, তাইলে তো আমার নির্ণয় অ্যান্সার চলে আসবে, তাই না? আর এই কার্ভটার x এর মান কত, x2 1 বাই y স্কোয়ার, শেষ। এটা বসাও তো ক্যালকুলেটরে, জাস্ট y এর জায়গায় তুমি x বসাই দাও, ক্যালকুলেটর বসানোর সময় এটা 1 আসবে, 1 স্কোয়ার ইউনিট। দেখো এক লাইনে ম্যাথ শেষ, বুঝছো? এই ম্যাথটা কে বুঝছো বলো তো? শোনো, ক্যালকুলেটরে যখন বসাবা তখন চলো কে এক্স নাকি ওয়াই ডাজন্ট ম্যাটার, এখানে সব ওয়াই আছে, তুমি বসানোর সময় এক্স বসাবা। মনে করো ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যে কথা, এক্সকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা তো একই কথা। এবার তো কে বুঝছো বলো যে ভাইয়া আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার চাইতে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেললাম, কারণ ডিরেক্ট 1 থেকে 2 দেখো এই যে এইটার এই রেখার ওয়াইয়ের মান দেওয়া আছে, আর এই বিন্দু দিয়ে ওয়াইয়ের মান পেয়ে গেলাম। যদি এটা এক্স এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে যাই, আমার এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, অনেক বড় হবে। তাই ডিরেক্ট 1 থেকে 2 পর্যন্ত আগে এই যে এই ক্ষেত্রফলটা বের করলাম, এটা হচ্ছে 1 থেকে 2, এই রেখার এক্স এর মান হচ্ছে ওয়াই ডি ওয়াই, আর সেটা থেকে এটা বিয়োগ, এটার এক্স এর মান হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার বিয়োগ, শেষ। বুঝছো? ইজি হয়ে গেল ব্যাপারটা, ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন যে ম্যাথটা করে দেবো, এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে বাকি দুইটা ম্যাথ বাড়ির কাজ দিলেই পারবা মোটামুটি। এখন যে ম্যাথটা করবো, তোলো, এখন যে ম্যাথটা করে দিব, এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে বাকি দুইটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিলেও পারবো। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, এটাই শেষ ম্যাথ, এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা বুঝতে পারলে বাকি দুইটা তোমরা বাড়ির কাজ করতে পারবা। এটার পরে সিরিয়ালে এটা থাকুক, এইটা পারলে এইটা বাড়ির কাজ করতে পারবা। আর এগুলো তো প্র্যাকটিস শিটে আসেই, আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন অধ্যায়ের যে প্র্যাকটিস শিটটা দিছি সেখানে এগুলো তো সব ভর্তি পরীক্ষা আসা ম্যাথ। যদি তুমি করতে গিয়ে না পারো তাহলে ওই প্র্যাকটিস শিটের সলিউশন শিটটা দেখবা, আসেই তো দেওয়া। ওকে ফাইন, দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স, আগে বলো এটা কেমন, এই ওয়াই স্কোয়ার সমান এক্স কেমন গ্রাফ? পরাবৃত্ত, জানো তো ওয়াই স্কোয়ার সমান এক্স যে পরাবৃত্ত, এটা কে জানো বলো? এই যে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার সমান এক্স পরাবৃত্ত, এটা তো গ্রাফ ওই যে ওয়াই স্কোয়ার সমান 4x, মনে আছে? এই যে এরকম। শুন, এটার গ্রাফ কেমন এটা তুমি এমনিই জানো, নর্মাল পরাবৃত্ত, এটা শীর্ষটা মূল বিন্দু। তারপরে এইটা কি সরল রেখা না? এই সরল রেখার গ্রাফ কেমনে আঁকে? এটা পরাবৃত্ত, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স,
আচ্ছা ভালো কথা। y ইকুয়ালস টু এক্স মাইনাস টু, ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু, এটা কি সরল রেখা না? সরল রেখার গ্রাফ কেমনে আঁকায় বলো? আগে বলো এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষে ওয়াই জিরো আর ওয়াই অক্ষে ভুজ জিরো। তাহলে দেখো এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই এর মান শূন্য বসাও, তাহলে এক্স এর মান টু, 2,0। আর ওয়াই অক্ষে ভুজ শূন্য, তাহলে ওয়াই এর মান মাইনাস টু, 2,0 0,-2। এই বুঝতেছো ঘটনা? দেখো এই যে এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। তাহলে ওয়াই এর মান 0 হইলে এক্স এর মান 2। তাহলে একটা বিন্দু হবে ধরো যে এই যে 2,0, আর একটা বিন্দু হবে যে ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষে ভূত শূন্য, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান -2। তাহলে ধরো 0,-2 হয়েছে। তাহলে রেখাটা হবে যে এরকম। আচ্ছা এটা তো ছেদ করা লাগবে, দাঁড়াও। হ্যাঁ করছে, ছেদ করছে। এই বিন্দুটাকে একটু এই দিকে নিয়ে এসে পড়ি। ধরো এই যে, আগে বলো রেখাটা বুঝছো কিনা, সরল রেখাটার চিত্র বুঝছো কিনা? সরল রেখার চিত্র এই বয়সে বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা সরল রেখা অধ্যায়ে পড়ে আসছো। এই সরল রেখার চিত্র আঁকা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমার যে জিনিসটা লাগবে এই ছেদবিন্দুটা লাগবে। কারণ কি? কারণ দেখো তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। এই যে এটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত এবং এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই পরাবৃত্ত এবং এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এটুক। এই যে এতটুকু। এইবার আমার আগে এই বিন্দুটা স্থানাঙ্ক লাগবে। তুমি তুমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো অথবা ওয়াই এর সাপেক্ষে। এই দুইটা, যেই দুইটা বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে বলছে, একটা বক্ররেখা একটা সরলরেখা, এই যে এই পরাবৃত্ত এবং এই সরলরেখার মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক তোমার লাগবেই, এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু, এই দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক তোমার বের করা লাগবেই। বাকি আলাপ পরে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন নাকি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ওই আলাপ পরে। ফার্স্ট কথা হচ্ছে এই পরাবৃত্ত এবং এই সরলরেখা, এই দুটার ছেদবিন্দু হচ্ছে এই দুটা বিন্দু, এই যে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটার স্থানাঙ্ক তোমার বের করা লাগবেই, পরের আলাপ পরে। এখন দুটার স্থানাঙ্ক কেমন বের করবো? দুটো সমীকরণ সমাধান করো। দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স, আর এখানে ওয়াই সমান এক্স মাইনাস টু, এখানে মান বসাই দাও। দেখো ওয়াই স্কোয়ার সমান কত? এক্স। ওয়াই স্কোয়ার সমান এক্স, তাহলে এটা ওয়াই এর মান বসাই দাও। ওয়াই মানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান এক্স, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান এক্স, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 0। শোনো এগুলা ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা, এগুলা ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা, এগুলা লিখে করার দরকার নাই, ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা, সমাধান করো। এটা পলিনোমিয়াল 2 ডিগ্রি, 1 -5 4 4 1, এক্স এর মান 4 1। তাহলে বুঝতেই পারতেছি এই বিন্দুর ভুজ হবে 1, এই বিন্দুর ভুজ হবে 4। তাহলে এখন এই সমীকরণে এক্স এর জায়গায় 4 বসাও, এক্স এর জায়গায় 4 বসাইলে 4 - 2 ওয়াই এর মান 2, আর এক্স এর মান 1 বসাইলে 1 - 2 -1, তাহলে এটা 1, -1। এই বলো তো এতটুকু কে কে বুঝছো? এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা কে কে বুঝছো ভাইয়া? জাস্ট এখান থেকে ওয়াই এর মান নিয়ে এখানে বসাই দিছি, তাহলে এক্স এর দুইটা মান আসছে, অবশ্যই ছেদবিন্দু দুইটা এখানে, রাইট? তাহলে এটার ভুজ 1 হবে, এটার ভুজ 4 হবে। তারপর তুমি এই সমীকরণে এক্স এর মান 4 বসাও, 4 বসাইলে 2 ওয়াই এর মান, আর এখানে 1 বসাইলে, এক্স এর মান 1 বসাইলে 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয়। তাহলে দুইটা ছেদবিন্দু আমরা পাই গেলাম। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে যাও ঝামেলা না? কারণ এক্স অক্ষের সাপেক্ষে তুমি যদি এইটার ইন্টিগ্রেশন করো, দেখো তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করো, এটা যদি ভালো মতো বোঝো, এই ম্যাথটা এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে বড় হবে। কারণ তুমি যদি এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তাহলে কি পুরা ক্ষেত্রফলটা আসে? একটু বলো।
সবাই একটু রেসপন্স করো যারা যারা আসো। এই ম্যাথটা ভাই তুমি এগুলা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেও করতে পারবা, ওয়াই এর সাপেক্ষেও করতে পারবা। কোনভাবে করলে ইজি দেখো, তুমি যদি এই যে এখান থেকে এই পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করো এতটুকু আসবে, বাট এই সামনেটা বাদ পড়ে যাবে না? খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে দুইটার ছেদবিন্দু, এই কে কে বুঝতেছো, এই যে দুইটা এই বক্ররেখার ছেদবিন্দু, এই যে একটা এই যে একটা, তুমি যদি এক্স ইকুয়ালস টু মনে করো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 রেখা, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4, তুমি যদি এক্স ইকুয়ালস টু 1 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করো তাহলে ক্ষেত্রফল কতটুক পাবা? এই যে এখান থেকে এই পর্যন্ত পাবা না? বাট সেই ক্ষেত্রে এই বামের এতটুকু কি বাদ পড়ে যাবে না? কে কে বুঝতেছো? তখন এটা আলাদাভাবে যোগ করতে, আলাদাভাবে বের করতে হবে, ম্যাথটা বড় হবে। আচ্ছা আমি কি বলতেছি তোমরা কি বুঝতেছো? যে ভাই এই ম্যাথটা যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে তো লিমিট এক্স এর গুলো নেওয়া লাগবে, তাই না? মনে করো আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx, তাহলে তো লিমিট নেওয়া লাগবে 1 থেকে 4, এই যে x ইকুয়ালস টু 1 থেকে x ইকুয়ালস টু 4, তো 1 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল আসবে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুকু, এই যে এতটুকু এতটুকু, বাট সামনের এই যে এতটুকু, এই যে এই অংশটুকু, এই যে এতটুকু, এতটুকু তো বাদ পড়ে যাবে, এতটুকু বাদ পড়ে যাবে, তখন সেটা আলাদাভাবে বাইর করতে হবে, ম্যাথটা বড় হবে। তার চাইতে আমি যদি এই ম্যাথটা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, বলো ওয়েট, ওয়াই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি দেখো তাহলে কি লাভ? তাহলে লিমিট হবে ওয়াই এর গুলো, এই যে এটার ওয়াই এর মান কত? এটার ওয়াই এর মান 2, এটার ওয়াই এর মান 2, আর এটার ওয়াই এর মান কত? এটার ওয়াই এর মান 1, এটার ওয়াই এর মান 1। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে কি এক্স ডিওয়াই, তাই না? ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এক্স ডিওয়াই, তাহলে এখানে তো দুইটার মধ্যবর্তী ক্ষেত্রফল এরকম হবে x1 মাইনাস x2 ডিওয়াই। তুমি আগে বোঝো ব্যাপারটা, আগে বোঝো। আমি যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 1 থেকে 2 এই রেখাটার ক্ষেত্রফল হবে এই যে পুরাটা, এই পুরাটা, সেখান থেকে যদি আমি এই রেখাটার ক্ষেত্রফল এই যে এটুক যদি বিয়োগ করে দেই তাইলে আমি আমার নির্ণেয় ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। কে কে বুঝতেছো? এই ঘটনা বুঝছো কে কে বলো? যে ভাইয়া আমরা যদি 1 থেকে 2 পর্যন্ত, খেয়াল করে দেখো, 1 থেকে 2 পর্যন্ত আগে এই রেখাটার ক্ষেত্রফল বের করি, এই যে এই রেখাটা, এই পুরাটা আসবে, যে এটুক আসবে, এটুক, এই রেখাটার পরিচয় কি? আমরা এখানে কার মান বসাবো? এখানে মান বসাবো এক্স এর মান, এক্স ডি ওয়াই। তাহলে এখান থেকে এক্স সমান কি আসে? ওয়াই প্লাস 2, এই যে ওয়াই প্লাস 2, সেখান থেকে বিয়োগ করে দেবো কতটুক? এই ক্ষেত্রফলটা, এই যে এটুক, এই সাদা অংশটা বিয়োগ করে দিলেই তো আমি আমার নির্ণেয় ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এই বক্ররেখাটার পরিচয় কি? এক্স সমান ওয়াই স্কয়ার, এই যে মাইনাস ডি ওয়াই, শেষ। এটা কে কে বুঝছো একটু কমেন্ট করো, এটা কে কে বুঝছো? এনে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলবে, ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলবে, কারণ এটা তো যোগ আকারেই আছে, এটা এক লাইনের ম্যাথ হয়ে গেছে। দেখো ওয়াই প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, শেষ। এক লাইনের অ্যান্সার, উত্তর হবে 9/2 স্কোয়ার ইউনিট। প্র্যাকটিস শিটে এগুলা দুই পদ্ধতিতেই দেখানো আছে, ক্লাসে এই পদ্ধতি করে দিলাম, কেউ যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাও ওইটা প্র্যাকটিস শিটের সলিউশন দেখে তুমি বুঝতে পারবা। ঘটনা কে কে বুঝছো বলো? যে ভাই আমরা যদি এক্সকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম তখন ক্ষেত্রফল আসতো এটুক, এই যে এটুক, সামনে এই অংশটা বাকি পড়ে যাইতো। বাট ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে, যখন তুমি ওয়াই ইকুয়ালস টু 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, তখন এই রেখাটার এক্স, এই রেখাটার এক্স এর সাপেক্ষে মানে এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, এক্স এর মান কত? এন থেকে এক্স সমান হবে দেখো ওয়াই প্লাস 2, এই যে এন থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 2, আর এন থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তো যখন তুমি এই রেখাটার ওয়াই ইকুয়ালস টু 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, এই যে এতটুকু ক্ষেত্রফল আসবে, সেখান থেকে যখন ওয়াই স্কোয়ারটা বিয়োগ করে দিবা, ওয়াই স্কোয়ারটাও যে এটা ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে ওয়াই স্কোয়ার, এটা বিয়োগ,
বুঝতেছো? এই পুরাটা থেকে এতটুকু বিয়োগ করে দিলেই নির্ণেয় ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। কতটা ইজি হয়ে গেছে? এই টাইপের প্রশ্নগুলা একাডেমিকে আসে না, মানে এইচএসসি পরীক্ষায় আসে না, বাট ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারে। তো এটা যদি বুঝে থাকো, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ। ও এটা আমি দেখি এগুলো অ্যান্সার বাইর করা আছে নাকি, না বাইর করা নাই, তোমরা কইরো, অ্যান্সার লিখে রাখি নাই। তারপরে এইটা নিজেরা সলভ করবা, এইটা নিজেরা সলভ করবা, না পারলে সলিউশন দেখবা। এইটা পরাবৃত্ত, এটা বৃত্ত, পারবা, বুয়েট 16-17। না পারলে সলিউশন দেখবা। সলিউশন দেখবা কোত্থেকে? এগুলো তো এইটা এইটা সেম ম্যাথ, এইটা বুয়েটে আসা ম্যাথ, প্র্যাকটিস শিটে আসে সলিউশন, না পারলে দেখবা। এবং আগেরটা আর এটা হুবহু সেম প্রশ্ন, হুবহু সেম প্রশ্ন। আমি এটার উত্তরগুলো লিখে দিব না এগুলার, ওয়েট, আমি এটার লেকচার শিট যখন আপলোড দিব আমি উত্তরগুলো বের করে লিখে দিব না, যাতে তোমাদের সুবিধা হয়। আর গত ক্লাসে এই যে এই শর্টকাটগুলো লিখে দিছিলাম, সবাই লিখছিলা। এমসিকিউগুলো কিন্তু এই শর্টকাট দিয়ে অনেক ইজিলি করে ফেলা যায়। প্র্যাকটিস শিটে প্রচুর এমসিকিউ আছে, দেখবা যে আমি ব্যাখ্যার মধ্যে লিখে দিছি আলাদা করে, আর এগুলো কিছু দেখাইলাম না। কারণ কি, এগুলো তোমরা নিজেরা দেখলেই বুঝবা। পরীক্ষায় এ স্কোয়ারের জায়গায় একটা ভ্যালু থাকবে, পাই স্কোয়ার, এনে এ আর বি এর মান বসাই দিবা, পাই এ বি, এনে এ আর এ এর মান বসাই দিলেই হয়ে যাবে। এগুলো তোমরা নিজেরাই বুঝবা। আর আমাদের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট এবং ভার্সিটি প্র্যাকটিস শিট এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটের এই সংক্রান্ত শর্টকাট যেগুলো আছে, সলিউশন আমি নোট করে লিখে দিছি যে এই মাত্র এইভাবে শর্টকাট দিয়ে করে ফেলা যায়, তোমরা দেখলেই বুঝবা। তারপরেও এই শর্টকাটগুলো অবশ্যই মুখস্থ রাখবা, কারণ একাডেমিক পরীক্ষায় মোটামুটি বেসিক টাইপের যা এমসিকিউ আছে ক্ষেত্রফল রিলেটেড, তার 80% শুধু এই টাইপেরই আসে বোর্ড পরীক্ষায়। তো এই শর্টকাটগুলো জানা থাকলে তোমার কাছে জিনিসটা ইজি হবে। তারপর লাস্ট ম্যাথ, এই যে এই ম্যাথটাও বুয়েট রিটেনে আসছিল, বাট এটা শর্টকাট দিয়েও করে ফেলা যায়। এই পরাবৃত্ত, এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 3 একক হলে এ এর মান কত? পরাবৃত্ত আর রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই দেখো, এই যে পরাবৃত্ত এবং এই রেখা, এই যে এটা শর্টকাট। এই পরাবৃত্ত এবং এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 8²/3m³। শর্টকাট দিয়েও করে ফেলা যায়, বাট এই ম্যাথটা আসছিল রিটেনে। তো রিটেনে এগুলো ডিরেক্ট শর্টকাট মাইরে দিলে কিন্তু ফুল নাম্বার দিবে না, পুরো প্রসেস দিয়েই করবা, নর্মাল প্রসেস দিয়েই। বাট এমসিকিউতে আসলে ডিরেক্ট বসাই দিবা। তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশন। গ্রাফগুলো যারা বুঝছো শোনো, এই যে দুইটা ম্যাথ করাইলাম, এই ম্যাথটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেও করা যাবে, বাট বড় হবে। আর এইভাবে করলে দেখো এক লাইন দেখে কিন্তু বুঝতে হবে যে কখন কোনভাবে করলে সুবিধা। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই ক্ষেত্রফলটা এক্স অক্ষের সাপেক্ষে বাইর করলে আগে এই ক্ষেত্রফলটা বাইর করতে হবে, সেজন্য এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, তারপরে এই ডিসের ক্ষেত্রফলগুলো বিয়োগ করা লাগবে। হয়তো মনে করো যে এই ক্ষেত্রফল এটা বিয়োগ করা লাগবে, তারপরে এইটা বিয়োগ করা লাগবে, এইটা বিয়োগ করা লাগবে, ঝামেলা। এর সাথে ওয়াই এর সাপেক্ষে করি, এটা ওয়াই এর মান 1, এটা 2, প্রশ্নে দেওয়া আছে ডিরেক্ট 1 থেকে 2, এই ক্ষেত্রফলটা থেকে এইটা বিয়োগ করলেই শেষ। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই, এই যে এটা হচ্ছে এক্স এর মান ওয়াই, এক্স ডি ওয়াই, ইন্টিগ্রেশন এক্স ডি ওয়াই, এটা এক্স এর মান কত? ওয়াই। তাহলে ওয়াই ডি ওয়াই থেকে এন এক্স এর মান 1/y² বিয়োগ করে দিছি, একবারে এক লাইনে কাজ শেষ। এটাও সেম প্রসিডিউর। তো আজকে ক্লাসে আমরা যে গ্রাফগুলো শিখছি শুরুতে, এই যে শোনো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ পারার জন্য 80% ডিপেন্ড করবে তুমি গ্রাফ ধরতে পারছো কিনা। গ্রাফ ধরতে না পারলে ম্যাথ করে লাভ নেই, জীবনে নাম্বার দিবে না, 0 দিবে। গ্রাফ ধরতে পারলে ম্যাথ তোমার কাছে ইজি হয়ে যাবে। তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশন পার্ট 3। তোমাদেরকে আমি যেই লেভেলের প্র্যাকটিস শিটগুলো দিছি, বোর্ডের জন্য সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, তারপর ভার্সিটি এমসিকিউ প্র্যাকটিস শিট এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট একটু কাজে লাগাইও। 24 ব্যাচের যারা আসো একটু পড়ো, এখন না পারলেও অ্যাডমিশনের সময় পড়ো, তুমি প্রো হয়ে যাবা, তোমাকে কেউ আটকাতে পারবে না। পরীক্ষার প্রশ্ন সহজ হোক কঠিন হোক, চান্স তুমিই পাবা। প্রশ্ন কঠিন হইলেও তুমি চান্স পাবা, প্রশ্ন সহজ হইলেও তুমি চান্স পাবা। ওই লেভেলের প্র্যাকটিসই তোমার হবে। আর যাদের এখনও এইচএসসির জন্য একাডেমিক প্রিপারেশন কমপ্লিট হয়নি, তোমরা আগামী 2 মাস একদম একাডেমিক স্ট্যান্ডার্ড পড়াশোনা করো। যাদের এখনও সিলেবাসই শেষ হয়নি, তোমার এখন অ্যাডমিশনের জন্য ভার্সিটি প্র্যাকটিস শিট বা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করার দরকার নাই। তুমি খালি বইয়ের বোর্ডে আসা ম্যাথগুলো করো এবং বোর্ডের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো যাদের এখনও একাডেমিক প্রিপারেশন কমপ্লিট হয়নি,
তোমাদের এখন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ করার দরকার নেই। ধরো ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল রিলেটেড অধ্যায় যেটা, তুমি এখন শুধু বোর্ডে আসা ম্যাথগুলো করো। তুমি বইয়ে দেখো, বইয়ে এই ধরনের পেজ পুজ দেওয়া ম্যাথ কিচ্ছু আসে না। বইয়ে খালি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এগুলো আসে। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, খালি এগুলা করো, মোর দেন এনাফ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দাদা একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ বলো। দাদা আমি হচ্ছে অনলাইনে মানে এসএস এর সবগুলো করছি ক্লাস ফার্স্ট থেকে। আচ্ছা আমার বইটা দুই দুই তিনবার পড়ছি ভালো মতো। হুম। কিন্তু দাদা মানে এমসিকিউ হ্যালো, তোমার কথা কেটে যাচ্ছে। এমসিকিউ এ কি হয়েছে? হ্যাঁ, তোমার কথা শুনতে পারি নাই। এমসিকিউ এ কি প্রবলেম হচ্ছে একটু বলো আবার। হ্যালো, বইটা দাদা। হ্যালো, হ্যাঁ আবার একটু বলো, এর তোমার জন্য কি কথা এতক্ষণ শোনা যায়নি। এমসিকিউ এ কি সমস্যা হচ্ছে? কিতাবের বইটা দাদা আমি মানে হাতে কলমে করছি। আচ্ছা, তোমার কথা বোঝা যাচ্ছে না যে বলতেছো। এমসিকিউটা তোমার কথা কেটে কেটে যাচ্ছে, একটু মেসেজ লিখে দাও চ্যাট বক্সে। আর আমি যতটুকু বুঝতে পারলাম, মানে আমার এমসিকিউটা খারাপ আসছে দাদা। আচ্ছা, এমসিকিউ এর জন্য তুমি বোর্ডের এমসিকিউ গুলা এবং ভার্সিটি প্র্যাকটিস শিটটা সলভ করো যদি সময় বের করতে পারো। আমি আবার বলতেছি, তুষার মণ্ডল, এমসিকিউতে ভালো করার জন্য প্রথম কথা হচ্ছে বোর্ডের এমসিকিউ তো মাস্ট সলভ করাই লাগবে, এটা তো সবার জন্য ম্যান্ডেটরি। তো আমি দেখবা যে প্র্যাকটিস শিট 3 ধাপের প্র্যাকটিস শিট দিছি। একটা আছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ওটা মাস্ট বোর্ডের সিকিউ এমসিকিউ। তারপরে ভার্সিটির যে প্র্যাকটিস শিটটা দিছি, এটা যদি তুমি সলভ করো, তোমার এমসিকিউ ভীতি দূর হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তো তুমি ভার্সিটি প্র্যাকটিস শিটটা, বিশেষ করে যেহেতু তোমার যে অধ্যায়গুলো হায়ার ম্যাথে সমস্যা, এটা ভার্সিটি প্র্যাকটিস শিটটা সলভ করো, আশা করি দূর হয়ে যাবে। এরপরেও যতটুকু বাকি থাকবে, ওটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করলে আশা করি দূর হয়ে যাবে। বাট এই লেভেল পর্যন্ত তুমি যদি প্রিপারেশন নেও, তাহলে বোর্ডের এমসিকিউ তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। বোর্ডের এমসিকিউ গুলা পারতেছো কিনা আপাতত বলো তো তুষার? ঠিক আছে, আপাতত বোর্ডে ফোকাস করো, তাইলে বোর্ডেই ফোকাস করো। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করো। মোটামুটি এইগুলোর বাইরে কিছু লাগবে না, ওই টাইপগুলো কভার করলেই হবে। এত টেনশন করার কিছু নাই এখন। এখন শুধু বোর্ড স্ট্যান্ডার্ডটা কভার করো, তাইলেই এনাফ। আর এমসিকিউর জন্য ওই স্টেপগুলো ফলো করলেই হবে। হ্যাঁ বলো। ইঞ্জিনিয়ারিং গুলো দাদা দেখলেই আমার মানে দেখলেই পারি দাদা, মানে দেখলেই পারি, না দেখে করতে গেলে একটু আটকে যাচ্ছে শুধু। সমস্যা নাই, শোনো, তোমার সবগুলা টাইপ তুমি কভার করো। অনেক সময় এরকম হয় যে আনকমন টাইপ আসলে পারা যায় না, যে একটা টাইপ চেঞ্জ করে দিলেও তুমি পারতেছো না, কোনো সমস্যা নাই। এটার সলিউশন হচ্ছে তুমি সবগুলো টাইপ কভার করে ফেলো। ধরো একাডেমিক টু অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে ধরো যে ইন্টিগ্রেশনের এমসিকিউ এর টাইপ আছে 50টা, তুমি এই 50টা টাইপ কভার করে ফেলো। এরপরে এর বাইরেও যদি আনকমন টাইপ আসে তুমি না পারো, ওটা বাদ দেও। ওটা 95% স্টুডেন্টই পারবে না, 99% স্টুডেন্টই পারবে না। ওটা নিয়ে তোমার হতাশ হওয়ার কিছু নেই। মানে একটা অধ্যায় আমার যখন এরকম হইতো যে আনকমন প্রশ্ন আসলে পারি না, তখন আমি কি করতাম, ওই অধ্যায়ের যত টাইপ আছে সব কভার করে ফেলতাম। যে একটা অধ্যায়ের 30টা টাইপ আছে, আমি 30টাই কভার করে ফেলছি, যদি এইগুলো আসলে আমি পারবো। এখন যদি এইগুলার বাইরেও আসে, তাইলে আমি না পারি, ওটা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই, কারণ ওটা 99% স্টুডেন্টই পারবে না। ওটা বাদ দিয়েও তুমি খুব ভালো পজিশন পাবা। বুঝতে পারছো? দাদা ভার্সিটি ভার্সিটি কোর্সিংটা কি সলভ করবে এখন, মানে ইঞ্জিনিয়ারিং কোর্সের এগুলো করছিলাম আপনার প্র্যাকটিস শিট গুলা, এখন এটা ডিপেন্ড, এমসিকিউ গুলো না হতাশ করতেছি। শোনো, এটা ডিপেন্ড করবে তোমার একাডেমিক প্রিপারেশন যদি কমপ্লিট হয়ে থাকে। যাদের একাডেমিক প্রিপারেশন অলরেডি কমপ্লিট আছে তাইলে করতে পারো, হ্যাঁ। আর এমসিকিউ তো সব জায়গাতে কাজে লাগবে। তাইলে তুমি ভার্সিটি প্র্যাকটিস শিটগুলো সলভ করো। তাইলে ভার্সিটি প্র্যাকটিস শিটটা সলভ করো, দেখবা যে তোমার একাডেমিক এমসিকিউ এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তোমার কাছে ইজি লাগতেছে। ভার্সিটি প্র্যাকটিস শিটটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো, সবগুলো টাইপ কভার করে। ঠিক আছে, তো সলভ করে ফেলো, দেখবা যে ইমপ্রুভ হচ্ছে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখলাম। হ্যাঁ বলো। আমি হচ্ছে মানে 23-এর ইঞ্জিনিয়ারিং বেসে কয়েকটা মানে ম্যাথ সেকেন্ড পার্ট ধরেই করছিলাম। হ্যাঁ। ওই ম্যাথ সেকেন্ড পার্টে আমি অনেক ভালো পারি। আচ্ছা। আর ফার্স্ট পার্টে দাদা আমি অন্তরীকরণ যোগজীকরণও অনেক ভালো পারি। হুম। আমি যে এক্সামের রেজাল্ট দিত
আপনার একাডেমিক সাইকেল আমি কমেন্টে বলছিলাম, আপনি বলছিলেন এরকম রেজাল্ট হলে ভালো হবে, আচ্ছা। আশা করি পজিশন 5-6 মধ্যে থাকবে, হ্যাঁ। এরকম বলছিলেন। তারপর ভালো, কিন্তু দাদা আমার লাস্ট 2 মাসে একটু সমস্যার জন্য মানে একটু পড়ালেখাটা এলোমেলো হয়ে গেছিল। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই, তোমার যেহেতু প্রিপারেশনটা ভালো একটা লেভেলের ছিল, তো 2 মাসে এটা নষ্ট হয়ে যায়নি। জাস্ট আগামী 2টা মাস তুমি খালি রিভিশনটা দাও ভালো মতো। আর তোমার যেহেতু ওই লেভেলের পোটেনশিয়াল আছে, তো এটা তুমি এইচএসসি পরীক্ষার পরেও, মানে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এইচএসসি পরীক্ষার পরেও সুন্দর মতো কভার করতে পারবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। তুমি আমি আপাতত বলবো যে এখন এই 2টা মাস এইচএসসি ফোকাস, মানে মেইনলি এইচএসসি ফোকাস রেখে পড়ো, ভালো মতো সবগুলো রিভিশন দিয়ে এইচএসসিতে একটা ভালো মার্কস ক্যারি করো। আর তোমার সাথে কথা বলে যা বুঝলাম, তোমার একাডেমিকেই যেই লেভেলের প্রিপারেশন তুমি কমপ্লিট করে রাখছো, ইঞ্জিনিয়ারিং 3-4 মাস প্রিপারেশন তোমার কাছে অনেক ইজি হবে। মানে ওই টাইমটা তুমি ইউটিলাইজ করলে সব কিছু নতুন করে একদম তুমি গুছাই ফেলতে পারবা। এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই, তুমি আগামী 2 মাস একাডেমিকের জন্য পড়াটা ভালো মতো গুছাও। বুঝতে পারছো তুষার? জি, ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করলাম। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ থাকলো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আর প্র্যাকটিস শিটগুলো সলভ করো, এখন না পারলেও ধরো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, আপাতত এখন তো একাডেমিক স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা, এইচএসসির পরে প্রিপারেশন নেওয়ার সময় প্র্যাকটিস শিটগুলো কাজে লাগাইও, দেখবা অনেক হেল্প পাচ্ছ। হ্যাঁ, সলিউশনগুলো অনেক সুন্দর মতো একদম নোট লিখে, ক্যালকুলেটর হ্যাক্স সহ লিখে দিছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টাটা। দাদা আপনার বইটা কবে বের হবে? বইটা বের হবে জুন মাসে, মানে তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন। আমাদের টার্গেট হচ্ছে তোমাদের অ্যাডমিশন কোচিং শুরুর আগে বইটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া, মানে তোমরা যাতে তখন কিনতে পারো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে তোমরা মার্কেটে পেয়ে যাবা, এতটুকু আশা রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা দাদা, ঠিক ধন্যবাদ। আছে, হ্যাঁ, ভালো থাকো, টাটা।